আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি যে 300+ এমসিকিউ যে প্রথম ক্লাসটা নিয়েছি, আজকে সেটা দ্বিতীয় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো গত ক্লাসের থেকে আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট হবে। সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আসছিল, কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি। যারা এখনও ক্লাসটা করেননি 300+-এর ওইটা করে নিতে পারেন। ফিজিক্সের ক্লাসটাও দিয়েছি, করে নিতে পারেন। ম্যাথের ক্লাস আসবে, কেমিস্ট্রির ক্লাস আসবে ইনশাল্লাহ। আপনাদের পরীক্ষার আগেই সবগুলো চেষ্টা করব। তবে একটা বিষয় বলে দিই, আপনারা সবসময় আমাকে কোশ্চেন করেন, ভাই আপনি যেগুলো করাচ্ছেন এগুলাই কি কমন আসবে? ভাইয়া কমন আসবে। আপনারা তো অনেক জায়গায় পড়াশোনা করে আজ পর্যন্ত কোনো শেষ জায়গায় চলে আসছেন, অর্থাৎ জিএসটি টিএসটি সবই শেষ, এখনও কোনো জায়গায় চান্স হয়নি। আপনারা তো ভালো জায়গায় জায়গায় অনেক জায়গায় চান্স পাওয়ার জন্য ভর্তি হয়েছেন, অনেক জায়গায় ক্লাস করছেন। আমি বলছি না যে সেখানে খারাপ পড়াইছে, তারাও খুবই ভালোভাবে পড়ায় এবং তাদের উন্নত, এখন তো বর্তমানে অ্যাডমিশন আরও উন্নত হয়ে যাচ্ছে, আরও ডিজিটালভাবে ক্লাসগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপে। এছাড়া তো উদ্ভাস আছেই। দেখেন, আপনার গাফলতির কারণেই আপনার কোথাও হয়নি এবং আপনার তা অনেকে পড়াশোনা করেছে, তাকদিরের কারণে হয়নি। এখন আপনি এখানে থেকে কমন পাবেন কি না সেটা আমি জানি না, তবে সেটা হচ্ছে মূলত আমি টাইপগুলো আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। এবং আমার এই পেপারটা আমি যেটা শেয়ার করি আপনাদের, এটার মধ্যে আমি যখন অ্যাডমিশন দিয়েছি আমার যত ভুলগুলো হতো এবং যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এক্সামের আগে দেখে যেতে হবে, সেগুলো আমি এই খাতাটা লিখে রাখতাম। এই জন্য আমি আপনাদের এই খাতাটার সবগুলো শেয়ার করছি। তো কমন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা বুঝে বুঝে করতে হবে। প্লাস আপনার হচ্ছে যে কোশ্চেন ডাবির বলেছি, চট্টগ্রাম বলেছি এবং হচ্ছে 7 কলেজেরটা, এগুলো বুঝে বুঝে করতে হবে। করলে একটাই ভালো করে করেন, এমনভাবে করেন যে কোনো। আপনারা অনেকে বলেন ভার্সিটির কোশ্চেন তো ডাবির কোশ্চেন কোটিং আমরা কীভাবে করবো? ডাবির কোশ্চেন কোটিং আমি কীভাবে করবো? আপনাকে আমি যেগুলো কঠিন সেগুলো করতে বলি নাই ভাই। আপনি কঠিনগুলো কেন করবেন? আপনি সহজ যেগুলো টাইপটা মনে রাখেন, কারণ ডাবি টিচাররাই তো যেহেতু কোশ্চেন করবে তার জন্য বলছি। তো চলেন কথা না বাড়াইয়া আপনারা পড়াশোনা করেন। যারা পড়াশোনা করবেন এবং ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, এবং স্লাইড আমার সময় আমি দিয়ে দিব, যে সময় আমার সময় হবে আমি স্লাইডগুলো দিয়ে দিব আপনাদের পিডিএফ আকারে, সেগুলো ভালোভাবে পড়বেন। আর এটা তো খুবই তাড়াতাড়ি দিব, এখান থেকে যতটা কোশ্চেন আছে না পারতে মুখস্থ করে নেবেন। মোট কথা আগের ক্লাসটাও করে নেবেন, পিডিএফ টেলিগ্রামে গ্রুপে দেওয়া আছে। যারা আজকের ক্লাসটা নতুন করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সকল সমস্যার সমাধান চেষ্টা করব। আর হচ্ছে একটা করে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর যারা টেলিগ্রামে যুক্ত হতে চান, ফ্রিতে সব কিছু চলছে, সেখানে যুক্ত হয়ে যান। পরীক্ষাও সামনে, পরীক্ষা আছে 13 তারিখ, 13 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ। মডেল টেস্ট চলবে 100 মার্কের, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। অনেকে আমাকে বলেছে ভাই টাকা নেন, সমস্যা নেই, আপনার দরকার হলে আমরা কিছু টাকা দিব। আমি টাকার জন্য, মোট কথা যেহেতু প্রথম উদ্দেশ্য টাকা ছিল না, তাই আপনাদের থেকে একটা টাকাও নিচ্ছি না। মোট কথা আপনার ফ্রিতে একটা দুর্দান্ত রেজাল্ট করেন। চলুন আমরা শুরু করি। প্রথম এখানে হচ্ছে সুতার টান। সুতার টান এটা হচ্ছে ফিজিক্সের, আপনাদের হচ্ছে ফিজিক্সের এফ ইকুয়াল টু এম, এম। তো চলুন আমরা শুরু করি। শুরু করার আগে দেখেন সুতার টান এফ ইকুয়াল টু এম আর ওমেগা স্কোয়ার। এখানে এম হচ্ছে বর, আর হচ্ছে ব্যাসার্ধ। এগুলো সূত্র, এগুলো নিয়ে আসলে আমার আলোচনা করার বিষয় না। মেইন আপনারা যেগুলো দেখবেন, এই সূত্রগুলো দেখবেন। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্রমুখী যেটা সূত্রটা, এই সূত্রটাও দেখবেন। এই কেন্দ্রমুখী সূত্রটা, কৈনিক ভরবেগের সূত্রটা, কৈনিক গতিশক্তির সূত্রটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনারা আসতে পারে। এরপরে দেখেন বৃত্তাকার ক্ষেত্রে ভরবেগ কোনটা হয়ে থাকে, যে ভরবেগটা আপনারা দেখবেন। তারপরে হচ্ছে এগুলার সম্পর্কটা, এখানে সম্পর্কগুলো কি দেখেন, মূলত আপনাকে ওমেগা বের করতে দিতে পারে, সেখানে আপনার বেগটা দেওয়া থাকতে পারে। তখন আপনি হচ্ছে আবার ব্যাসার্ধ দিয়ে থাকতে পারে, তখন আপনাকে এই যে ওমেগাটা, কৌণিক ভরবেগেরটা বের করতে হলে আপনি এই সম্পর্কটা দিয়ে বের করতে পারবেন। এছাড়া স্মরণেরটাও এরকম, এরপরে হচ্ছে ত্বরণেরটাও এরকম, এরপরে এটা হচ্ছে ভরবেগের সূত্রটা। তো এখানে মূলত সূত্রগুলোই বেশিরভাগ লেখা আছে। এরপরে ঘর্ষণের সূত্র লেখা আছে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার ওই যে ব্যাংকিং কোণের যে সূত্রটা, tan θ = b স্কোয়ার আর জি। এখানে বি মানে বেগ, আর মানে ব্যাসার্ধ, জি মানে 9.8। মাঝে মধ্যে আপনাদের কোশ্চেনে 10ও দিয়ে রাখতে পারে। যে কোশ্চেনে যদি না দিয়ে থাকে 9.8 লিখবেন, আর যদি কোশ্চেনে দিয়ে থাকে যেটা লেখা থাকবে সেটা লিখবেন। এরপরে সাইনের থিটাটা, এরপরে এগুলো মূলত সূত্র। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে থেকে ম্যাথগুলো আসে। আপনারা ভাবেন যে কোশ্চেন যেটা পড়িয়েছে এটাতে হুবহুব কমন আসবে, ভাইয়া এটা হচ্ছে বোর্ড কোশ্চেন না যে আপনি হুবহুব কমন আসবে। এটা হচ্ছে আপনার অ্যাডমিশনের কোশ্চেন। এখানে টিচাররা সবসময় নতুন নতুন কোশ্চেন করে, কিন্তু টাইপটা একই রাখে, এবং কিছু কিছু কোশ্চেন আগের বিগত সালেরও দিয়ে দেয় যেন আপনারা পারেন, কিন্তু আপনারা এগুলোও ভুল করার কারণেই আপনাদের চান্স মিস হচ্ছে। তো চলেন আমরা শুরু করি। আশা করছি 7 কলেজ আপনাদের জন্য সহজ কোশ্চেন হবে এবং আপনারা একটা ভালো রেজাল্ট করবেন। এরপরে দেন নৌকা হতে একজন লোক যদি লাফ দিলে নৌকার বেগ কোন দিকে যাবে? অর্থাৎ এই যে নৌকার বেগ, ধরেন একজন লোক নৌকার মধ্যে আছে, একটা নৌকার মধ্যে একজন লোক আছে, সেই নৌকাটার পানিগুলো, এই নৌকাটা থেকে লাফ দিল, অর্থাৎ ব্যক্তিটা নৌকা থেকে লাফ দিল। লাফ দেওয়ার পরে তার এই যে নৌকার বেগটা কোন দিকে যাবে সেইটার এই মূলত এই সূত্রটা। তারপরে এই পাশে দেখেন লম্ব অক্ষ উপপাদ্য কোনটা আসতে পারে, নিচের কোনটা লম্ব অক্ষ উপপাদ্য, কোনটা সমান্তরাল অক্ষ উপপাদ্য, এগুলো আসতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন।
রকেটের কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। রকেট কীভাবে কাজ করে, মোট কথা মনে রাখবেন, রকেট হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির উপর ভিত্তি করেই মূলত কাজ করে। এরপরে দেখেন আমরা হচ্ছে চলে যাই যেগুলোর মধ্যে। এরপরে হচ্ছে কোনো কিছুর উপরে নিক্ষেপ করলে, অর্থাৎ আপনি কোনো কিছু উপরে যদি নিক্ষেপ করেন, একটা বল আপনার কাছে আসছে, আপনারা যে যারা ক্রিকেট খেলেছেন তারা অর্থাৎ ক্যাচ ধরার জন্য বলগুলো উপরে ছুঁড়ে মেরেছেন, দেখেন উপরে নিক্ষেপ করেন, তার বেগ কত হবে সেটা হচ্ছে এই সূত্রগুলো দিয়ে আপনারা বেগ নির্ণয় করতে পারবেন। এইগুলা সূত্র দিয়ে, এই যে সূত্র যেগুলো আছে এগুলো, এরপরে হচ্ছে তার উচ্চতা কতটুকু উঠে সেটা বের করতে পারবেন। এরপরে গতিশক্তি সূত্র, এটা তো সবাই জানেন। এরপরে দেখেন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কমে যায়। অর্থাৎ ধরেন একটা এই যে সূর্য থেকে যদি পৃথিবীর গড় দূরত্বটা যত কমতে থাকবে ততই তাদের বছরের দৈর্ঘ্যটা, অর্থাৎ বছরের দৈর্ঘ্যটা কমতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা পিডিএফ দেওয়ার পর অবশ্যই মুখস্থ করে নেবেন। এরপরে যেগুলো আছে সেগুলো, পৃথিবীর পৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল যদি না থাকতো, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের উপর বায়ুমণ্ডলটা যদি না থাকতো তাহলে দিনের ব্যাপ্তি কী করতো, কমে যেত, অর্থাৎ দিনের সময়টা কমে যেত। এরপর হচ্ছে কি হচ্ছে, এখানে কৌণিক ভরবেগ কিন্তু বেড়ে যেত, এবং হচ্ছে আপনাদের হচ্ছে দোলনকাল সেটা কিন্তু কমে যেত। অর্থাৎ দোলনকাল যেহেতু কমে, দিনের সংখ্যা যেহেতু কমে, দিনের ব্যাপ্তি যেহেতু কমে, অর্থাৎ দোলনকালও কমে। আর দোলনকালের সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে ওমেগার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা মূলত ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু দিন কমে যায় তাহলে ওমেগা বেড়ে যায়। এই কারণে এদের সম্পর্কটা মূলত ব্যস্তানুপাতিক। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই সূত্রগুলো একবার দেখাই দিই, যে টি ইকুয়াল টু এখানে হচ্ছে আপনারা আসতে পারে ওমেগাটা দেখাই দিই। ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি, অর্থাৎ এখানে আপনার দোলনকালের মানও দেওয়া থাকতে পারে, তখন আপনাকে ওমেগার মান বের করতে বলতে পারে, মানে কৌণিক ভরবেগ। তখন আপনি যদি 2 সেকেন্ড হয় দোলনকাল, তাহলে 2 কাটা থাকবে, তাহলে আপনার এটা বাকি থাকবে, পাইটা বাকি থাকবে। তো আশা করি এই সূত্রগুলো আপনারা পারেন, না পারলে আপনারা দেখে নেবেন। এবং ফিজিক্সের আমার পাস পেপার নিয়ে তো ক্লাস আসবেই, অপেক্ষা করুন, সবগুলো দেওয়ার চেষ্টা করবো। দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকতে পারি, আর আমার বন্ধুবান্ধব এবং সবার জন্য, ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া আছে, অবশ্যই একটা ভালো রেজাল্ট করবেন। শেষ সময় পরিবারের মুখে যেন হাসিটা ফুটাতে পারেন। শেষ সময় কষ্ট করেন আর অল্প কয়দিন। দেখেন তারপরে আমরা চলে যাই গাত বল, খুবই ইম্পর্টেন্ট 7 কলেজের জন্য। এবং সব আপনাদের ভার্সিটির ক্লাসও এগুলো করানো হয়েছে, যে গাত বলে যে এখানে সব সূত্র দেওয়া আছে, আপনি গাত বলে যেই সূত্র আপনার প্রয়োজন এখানে ব্যবহার করতে পারবেন। এখন বলতে পারেন ভাই আমি কোনটাতে কোন সময় ব্যবহার করব, সেটা দেখিয়ে দিচ্ছি আপনি কোনটা কোন সময় ব্যবহার করবেন। দেখেন এই গাত বলের এই যে যখন একটা বর দেওয়া থাকবে এবং 2টা বেগ দেওয়া থাকবে, তখন এই সূত্রটা বের করবেন। এরপর হচ্ছে আপনার ধরেন এই যে এই সূত্রটার আরেকটা রূপ দেখাই দিই আমি, সেটা হচ্ছে কি, এমটা কমন নিলে সেখানে হচ্ছে বি মাইনাস ইউ, এরপরে টি। এটা খুবই বেশিরভাগ এসে থাকে যে যখন আপনার একটা বর দেওয়া থাকবে এবং একটা সময় সেকেন্ড আকারে বা মিনিট আকারে যে আকারে থাকুক, এরপরে 2টা বেগ দেওয়া থাকে, এই বেগটা স্থির অবস্থায় থাকে বেশিরভাগ, আদি বেগটা। তখন আপনার ক্ষেত্রে কিন্তু তখন আপনাকে বলবে ঘাত বল বা বলের মান কত, তখন আপনি এই সূত্রটা অবশ্যই বসাবেন, তখন বের করবেন। মনে রাখবেন যখন একটা বর দেওয়া থাকবে, স্থির অবস্থায় থেকে গতিশীল হয়েছে, গতিশীলের সর্বশেষ মানে শেষ বেগটা কত, আর স্থির অবস্থায় মানিত 0, স্থির অবস্থায় মানিত বেগ 0। এরপর হচ্ছে টি সময়ে এত দূরে গেছে, তখন আপনার ভরবেগ নির্ণয় করতে বলে বা ঘাত বল নির্ণয় করতে বললে তখন আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এরপরে হচ্ছে পি ইকুয়াল টু এফটি। এখন এফটি কখন ব্যবহার করবেন, যখন বল এবং সময় দেওয়া থাকবে, বল এবং এটা মূলত হচ্ছে দেখেন ক্রিকেট যখন খেলা হয় কিন্তু তখন ঘাত বল তাদের সময়কাল খুবই কম থাকে, কিন্তু গতিটা অনেক। যখন ক্রিস গেল যখন ছক্কা মারতো, তখন আমার মনে হয়তো ক্রিস গেল এর কোনো শক্তি প্রয়োগ করছে না, শুধু ব্যাটে লাগাচ্ছে, আর তার 6 মারার ইয়াটাই হচ্ছে অন্যরকম। তো দেখেন বলের ঘাতটা, অর্থাৎ বলের ক্রিয়াকালটা খুবই কম থাকে। অর্থাৎ যে এখানে হচ্ছে নিউটন আকারে একটা বলের মান দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, আপনাকে ঘাত বল নির্ণয় করতে বললে তখন আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। যে সূত্রটার কথা আমি বলেছি মূলত এই সূত্রটার নিচের এই যে ঘাত বলের যে সূত্রটা, এটাই মূলত এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার পশ্চাৎ বেগ, অর্থাৎ আপনার এটা আমি গত ক্লাসে মনে আলোচনা করছি, পশ্চাৎ বেগেরটা আপনারা ওই ক্লাসটা দেখে নিলে ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন। তো দেখেন এরপরে দেখেন এই সূত্রগুলো সব সূত্র এখানে হচ্ছে, অর্থাৎ জি আপ মানে হচ্ছে দেখেন জি এফ বুঝেন না, জি আপ বলতেছি। জি আপ মানে হচ্ছে আপনার হচ্ছে ভূমিতে একটা আপনার পৃথিবীর অবস্থাতে আপনার জি এর মান একটা, সেটা হচ্ছে এই জি এর মান 9.8। এখন আপনি অন্য জায়গায় একটা উচ্চতায় গেছেন, তখন সেখানে জি এর মান বের করতে চাচ্ছেন, তখন আপনি এই সূত্রটা ব্যবহার করেন, জি আপ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ, এটা কিন্তু এইচ রুট ওভার হোল স্কোয়ার জি 9.8, আর এর মান হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ তার, আর এইচ আপনি কতটুকু উপরে তুলেছেন সেটার মান বের করার পরে আপনি পাবেন। এখন ভাই এত কোশ্চেন কোটিং আসলে আমি কীভাবে করবো ভাই, এমনভাবে আসবে যেভাবে মানগুলো দেওয়া থাকবে
সেগুলো আপনি হাতে কলমে করতে পারবেন। এখন এত সহজে কিন্তু পারবেন না ভাইয়া। যাদের প্র্যাকটিস ভালো আছে, যারা ভার্সিটি কোচিং করছে, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, তারা আশা করছি অনেকে জানেন। যারা মেডিকেল করেছেন তাদের একটু কম জানা হয়তো, যদি আপনি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা জানবেন, কারণ তারা অন্যগুলো পড়ে থাকে, বেশিরভাগ বেসিকগুলো পড়ে থাকে। আর বেসিকগুলো আসলে আশা করি মেডিকেলেতে সবার আগে যারা আছে মেডিকেলের তারাই এগিয়ে যাবে। আর মেডিকেলের বলেন যে 7 কলেজে সবগুলার লাগে উপকারী কোশ্চেনগুলোই আসে। পরবর্তীতে দেখেন এরপরে হচ্ছে জি অ্যাপ, এই সূত্র দিয়েও জি অ্যাপের মান বের করতে পারেন। ও কত উপরে কত, এরপরে নিচে কোনো একটা উপর থেকে কোনো একটা গভীরতায় গেছেন তখন আপনার জি এর মান কত হতে পারে সেটা আপনার এই সূত্র দ্বারা বের করতে পারবেন। এরপর আপনার হচ্ছে বেগের মান বের করতে হলে এই সূত্র দ্বারা আপনি বের করবেন। এরপর হচ্ছে এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো নিয়ে আলোচনা করার কিছুই না। এরপর হচ্ছে এসির ক্ষেত্রে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এখানে দোলনকাল একটা প্রথমে ছিল, দোলনকাল পরে আরেকটা হলো, এরপরে 1 আর হচ্ছে ব্যাসার্ধের পৃথিবী, তখন আপনি উচ্চতা কত পাবেন সেক্ষেত্রে। এখানে মূলত আমি আরেকটা মেইন থিম লিখে দিই, সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন টি এর দোলনকালের সম্পর্ক, দোলনকালের সাথে জি এর সম্পর্ক হচ্ছে কি, জি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বুঝছেন? ঠিক আছে। যদি আমি এখন এই যে দেখি, আমি জি এর সাথে অর্থাৎ আমার দুইটা জি এর মান দেওয়া আছে আর একটা দোলনকালের মান দেওয়া আছে আর দ্বিতীয় দোলনকালের মান বের করতে বলছে, তখন আমি লিখব যে T2 T1 এরপরে হচ্ছে সমান √G1 G2। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক T2 এর সাথে জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে, T1 এর সাথে G1 এর ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে, এরপরে বর্গমূল তো আছে, তখন আপনি এটার এই পাশে নিয়ে যাবেন এবং এই দুইটার মান তো এমনভাবে দিবে যেন কাটাকাটি করতে পারেন। এরপরে বসালে আপনি দ্বিতীয় দোলনকাল পেয়ে যাবেন। এখন দোলনকালের মানও দিয়ে রাখতে পারে, তখন আপনার জি এর মানগুলো বের করতে দিতে পারে। তখন যেটা বের করতে দিবেন মনে রাখবেন যে মানটা যেটাই বের করতে দেবে সেটা মূলত এদিকে রাখবেন, উপরে রাখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে বর্গমূল এদিকে আসে, সেই এদিকে আসলে স্কোয়ার আকার হয়ে যাবে, তখন আপনি সুন্দর করে ফেলবেন। আশা করি এগুলো আপনারা বোঝেন এবং পারেন। তারপরে আমরা চলে যাই এই যে এরপরে যে সূত্রগুলো আছে, এরপরে মুক্তিবেগের সূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট, 7 কলেজ বলেন যে কোনো ভার্সিটি, এই যে মুক্তিবেগের এই সূত্র দুইটা অবশ্যই পারতে হবে। এগুলো হচ্ছে মুক্তিবেগের সূত্র, নিচেরটা হচ্ছে দোলনকালের সূত্র, পর্যায়কালের সূত্র T = 2π√L/G। এই যে L/G এর ক্ষেত্রে এখানে যে পরিবর্তনগুলো আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। আশা করছি সেগুলো শিখে নেবেন। এটা পর্যাবৃত্তের গতি থেকে, এখান থেকে পর্যাবৃত্ত থেকে দুইটা প্রায় চলেই আসে কোশ্চেন। দেখেন এরপরে হচ্ছে একটা, এটা জি এর মান বের করার জন্য, তো মূলত হচ্ছে এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট স্থির তড়িদের খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাস 9 থেকে যে ম্যাথগুলো করে আসছেন এগুলো শর্টকাট করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। অর্থাৎ ধরেন আপনার হচ্ছে বলে কি, এখানে একটা বলের মান থাকে, এখানে একটা চার্জের মান থাকে Q1 Q2 চার্জের মান থাকে, এবং বলে যে কোনো একটা বিন্দুতে বসানোর পরে সেটার শূন্য থাকবে আর কি, তখন আপনি কীভাবে ব্যবহার করবেন, এই যে সূত্রগুলো ব্যবহার করবেন মূলত এই যে সমচার্জের ক্ষেত্রে। অর্থাৎ আপনার সমচার্জ বলতে আপনার এই Q1 এর মানও যদি প্লাসে থাকে এবং Q2টাও যদি প্লাস আকারে চার্জের মানটা থাকে, তখন আপনি মূলত এই সূত্রটা বসাবেন। এই যে সূত্রটা আমি এখানে লিখি x = d, এরপরে 1 প্লাস √, আপনি যে চার্জটা দেওয়া আছে, বড় চার্জটা দেওয়া আছে মানটা সেটা লিখবেন, এরপরে ছোটোটা লিখবেন, এটা মূলত লিখবেন। লিখলে এই ডি মানে কি, ডি হচ্ছে আপনাকে যেখানে যত দূরত্বে স্থাপন করা বলেছে সেটা লিখবেন, তাহলে আপনি এক্স এর মান পেয়ে যাবেন। এখানে মূলত আমরা অনেক এই যে F1 = F2 ধরে এর সূত্রটা, কুলম্বের সূত্রটা বসাই, এরপরে করতে সেটা, এটা মূলত হচ্ছে আপনারা কখন করবেন, যখন রিটেনের ক্ষেত্রে, আপনাদের তো রিটেন নাই তাই শর্টকাটগুলো করবেন। দেখেন পরবর্তীতে এখন যদি দ্বিতীয়টা হচ্ছে বিপরীত চিহ্ন থাকে, এখন আপনার Q1 এর মান আছে প্লাসে, Q2 এর মানটা আছে মাইনাসে, তখন আপনি কি করবেন, তখন এই যে সূত্রটা বসাবেন, তখন আপনি বিপরীত চার্জ হলে তখন x = d1 - বড় মানটা এবং ছোট মানটা বসাইলে আপনারা আশা করছি পেয়ে যাবেন ডি এর তো দূরত্বের মান, এটা বসালে আশা করছি এগুলো পেয়ে যাবেন। এরপরে দেখেন আমরা চলে যাই, এখানে হচ্ছে আপনার ওই যে পৃথিবীর ভর দেওয়া আছে, এখানে পৃথিবীর সব কিছু আমি লিখে রেখেছি, অনেকের তো নোট খাতা নাই, খুঁজতে অনেক কষ্ট হতে পারে, তাই এখানে লিখে রেখেছি। দেখেন পৃথিবীর ভর এটা পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ দুইটি রকম থাকতে পারে, এর 6.4 × 10⁶ থাকতে পারে, সেটা তখন কী আকারে থাকবে, সেটা একবার থাকতে পারে, অনেকের থাকবে এটা থাকতে পারবে, এটা হচ্ছে মিটারে, এটা কিলোমিটারে। তখন আপনারা বুঝবেন যে কোনটা কিলোমিটারে কখন প্রকাশ করতে হবে, কখন মিটারে করতে হবে। যখন আপনার উচ্চতাটা, মানে আপনি একটা বল যে নিক্ষেপ করছেন, বল না, আপনি একটা থেকে একটা অবস্থায় নিছেন, তখন যতটুকু উচ্চতা নিছেন, ধরেন আপনি 10 কিলোমিটার নিছেন, এখন তাইলে আপনি আর এর মানটা কিলোমিটারে প্রকাশ করলে আপনার সমস্যা হবে না। যদি আপনার 10 মিটারে নিয়েছেন, এটা শুধু মিটারে নিয়েছেন,
এখন আপনি বসাই দিয়েছেন আর এর মানটা কিলোমিটারে, তখন আপনার মানটা আসবে উল্টা, তখন আপনার মাথার মধ্যে প্রেশার পড়বে আর পরীক্ষার মধ্যে আপনার রেজাল্ট না পরীক্ষার মধ্যে আপনি রেসের মধ্যে থেকে দূরে সরে যাবেন যখন আপনার ম্যাথগুলো মিলে না। এই ক্ষেত্রে যদি আপনার পরিস্থিতি শিকার হন তাহলে আপনি অবশ্যই যেটা করবেন সেটা বাদ দিয়ে অন্যটা করবেন, কারণ কেউ 100 মার্কে পরীক্ষা 100 পায় না। মাঝে মধ্যে 2-3টা আপনার মাথায় পারা ম্যাথ মনে হবে আপনি পারছেন, এগুলো পারবেন, আপনি করতে থাকলে শেষ পর্যন্ত পারবেনই, তবুও আপনার ওই একটা পারলে আপনি 1 মার্কই পাবেন। আর আপনার ওই পারবেন বলতে বলতে আর করতে করতে এদিক দিয়ে আরেকজনে 5-6টা করে ফেলেছে, সেটা সে 5 পেয়ে গেছে আর আপনি একের জন্যই কষ্ট করছেন। তো এইগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হয়। অ্যাডমিশন শুধু হচ্ছে যে আপনার পড়লেই হয়ে যায় সেটা না, অ্যাডমিশন হচ্ছে 1 নম্বর হচ্ছে পড়ালেখা, আল্লাহ তাআলার প্রতি আপনি সাহায্য চাওয়া, আপনার তাকদিরে থাকতে হবে। আপনি কষ্ট করলে আপনি পেয়ে যাবেন সেরকমই হয় না, আপনার তাকদিরে থাকতে হবে, আপনার রবের কাছে সাহায্য চাওয়া লাগবে। এরপরে তিনি যদি আপনার দোয়া কবুল করেন তাহলে আপনার তাকদিরগুলো পরিবর্তন হতে পারে। এছাড়া হচ্ছে আপনার হচ্ছে যে নামাজ কালাম পড়তে হয়, এরপরে দোয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দোয়া করতে হয়। এরপরে হচ্ছে আপনার পড়ালেখা করতে তো হবেই, তারপরে ইনশাল্লাহ আপনি যদি সফল হতে পারেন। এরপর হচ্ছে পরীক্ষার হলে কিছু মাইন্ডটা সেট আপ করতে হয়। এগুলো বড় যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে নেওয়া লাগে, বা বিভিন্ন বড় ভাইরা তো মোটিভেটেড করে আপনাদের, সেগুলো জেনে যান। আমরা হয়তো মাঝে মধ্যে সারাদিন পড়ার মধ্যে পড়ে থাকি, তো এইগুলো আসলে যারা ভালো স্টুডেন্ট তারা সারাদিন পড়ালেখার মধ্যে পড়ে থাকলে ওই তাদের ওই মোটিভেটেড এগুলো লাগে না। কিন্তু যারা আমাদের মতো আমরা একটু নর্মাল বলেন আমরা কোনো রকম একটু ভালো আসি আবার খারাপ আসি এরকম না, রেজাল্ট ভালো করছি কিন্তু ওই লেভেলের ভালো স্টুডেন্ট না, তাদের মূলত হচ্ছে মাইন্ড সেট আপ এবং অনেক সুন্দর করে চলতে হবে। আপনি যদি নর্মাল বা একটু মিডল স্টুডেন্ট হন, আপনি যদি সারাদিন পড়েন, আমার মনে হয় না যে আপনি ভালো রেজাল্ট করবেন, কারণ আমি অনেককে দেখেছি তারা অনেক পড়াশোনা করে এবং অনেককে দেখেছি কিন্তু তাদের রেজাল্টটা খারাপ চলে আসতো, কিন্তু অনেকে কম পড়ে কিন্তু রেজাল্ট ভালো করে ফেলে, কিন্তু তাদের ওই যে সেট আপ। এখন আপনি বলতে পারেন ভাইয়া বোর্ডে তো অনেক সমস্যা হয়, অনেকে দেখে দেখে, ভাইয়া যেগুলো দেখে দেখে ওইগুলোর কথা বাদ দেন, এক সময় দিন শেষে অনেকে অনেক সমস্যায় শিকার হয়ে যায়, অনেকে পড়ালেখাও ছেড়ে দেয়। তো এইগুলো না দেখে যারা যেই রকমই করেন না কেন সেরকমই আপনি আপনার পাবেন ফল। আর আপনি যতটুকু পারবেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। এখানে তো অ্যাডমিশনে জানেনই কোনো দেখা দেখির কাজ নেই। তো চলেন আমরা শুরু করি কথা না বলে। আর এরপরে সূত্রগুলো অবশ্যই দেখবেন, মহাকর্ষ বিভবের সূত্র দেখবেন, এগুলা থেকে ম্যাথ প্রায় চলে আসে। এরপরে এটা দেখেন, পৃথিবীর অভিকর্ষ তীব্রতা ই এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সমান, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ তীব্রতা যেটা তার মান এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা একই। তারপরে দেখেন মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে এটা, এগুলো মূলত আপনারা দেখে নেবেন, দুইটি উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত হলে অবশ্যই তাদের দ্রুতি সমান হতে হবে। কোশ্চেন ব্যাংকে কিন্তু এই কিছু কিছু অ্যান্সার ডাবল থাকে, ডাবল বলতে না, এক কোশ্চেন ব্যাংকে এক অ্যান্সার থাকে। তো আপনারা মূলত আমি বলবো গুগলে দেখার জন্য, আমি অনেক কোশ্চেন দেখেছি যে কোশ্চেন ব্যাংকে ভুল থাকে, আমি নাম বলবো না, অনেক অনেক কোশ্চেন ব্যাংক আছে নাম। আপনি যদি ভালো করে পড়েন তাহলে আপনি দেখবেন আপনি একটা পোর্শন আপনি বাইর করছেন, আপনার অ্যান্সার হচ্ছে অন্যটা। মাঝে মধ্যে আপনি ভুল করতে পারেন যে কোশ্চেন ব্যাংক সবসময় ভুল হয় না, বা অ্যান্সারগুলো সবসময় আপনারও ভুল হতে পারে, কিন্তু কিছু কিছু কোশ্চেন অনেক এরা ভুল করে, কারণ তারা যারা আপনাদের মতো বা আপনারা যারা যাবেন তাদের হাতেই কাজগুলো করায়, তো মানুষ বলতেই ভুল। তো ওই এতগুলো চাপ নিতে নিতে একটু কিছুটা ভুল হয়। আমার নিজের আপনাদেরকে যে এক্সাম নিচ্ছি মাঝে মধ্যে আমার নিজেরই ভুল হচ্ছে, যে টাইপার ঠিক করছে কিনা বা না করছে কিনা আমার নিজেরাই দেখতে হয়। তো সতর্কতার সাথে করার চেষ্টা করছি, ভুল ত্রুটিগুলো সম্পূর্ণভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো পরবর্তীতে চলে যাই, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে কি হয়। দেখেন এখানে দুইটা বিষয় আমি দেখব, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে আর কি হয়ে থাকে। একটা হচ্ছে আমরা বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে দেখবো, আর একটা মেরু অঞ্চলের ক্ষেত্রে দেখব। দেখেন যখন পৃথিবীর ঘূর্ণনটা বন্ধ হয়ে যায়, আমরা তো সবাই জানি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি কি ত্বরণের মান, জি এর মান বেশি, ত্বরণ মানে জি এর মান বেশি, আর বিষুবীতে জি এর মান এটার থেকে কম। তো যখন আপনার পৃথিবীর ঘূর্ণনটা বন্ধ হয়ে যাবে তখন দেখা যায় কি বিষুবীর অঞ্চল জি এর মান কি বাড়তে থাকে, আর হচ্ছে মেরু অঞ্চলে জি এর মানের কোনোই পরিবর্তন হয় না। এগুলো কিন্তু আপনাদের কোশ্চেন আসতে পারে, যখন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তখন হচ্ছে কি মেরু অঞ্চলের জি এর মানের কি পরিবর্তন হয়, কিভাবে লেখা থাকবে অপরিবর্তন, বাড়ে কমে, এটা থাকতে পারে, তো আপনারা অপরিবর্তন দিবেন। বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে জি এর মান বাড়ে। এরপরে হচ্ছে ওজন, আমরা জানি কি W=mg। এখন দেখেন বিষুবীয় অঞ্চলে যেহেতু জি এর মানে বাড়ে তাহলে তো ডাব্লিউ এর মান বাড়বেই, আর যেহেতু আপনার হচ্ছে মেরু অঞ্চলে জি এর মানে অপরিবর্তন থাকে W= তাইলে mg এর কিছু পরিবর্তন হবে, আগে যা ছিল তাই হবে। কিন্তু মনে রাখবেন আপনারা কি বিষুবীয় অঞ্চলে যখন পৃথিবীর ঘূর্ণন বন্ধ থাকে সেটা জি এর মান বাড়তে থাকে, আর হচ্ছে কি ওজনও বাড়তে থাকে, কিন্তু মেরু অঞ্চলে কোনোটাই হয় না, সব পরিবর্তন থাকে। এরপর এগুলো আপনারা দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট 7 কলেজের জন্য। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই একটা এগুলো দেখবেন আপনারা কোশ্চেন ব্যাংকে কতবার আসছে,
এটা যদিও একটু কম, একবার না কয়বার আসছে, এটা মনে হয় 1000বার আসছে, এরকম হয়ে গেছে। অনেকবার তো আপনাদের কোশ্চেন ব্যাংকে এতগুলো তুলতে পারে না, অনেকবার আসছে। প্রতিটা অ্যাডমিশনে এগুলা কোনো কোনো না কোনো ভার্সিটিতে থাকেই, এই যে দুইটা থাকেই, অনেক ভার্সিটিতে থাকে। এখন আপনারা বলবেন স্যার ভাই আমি তো পাইনি, অনেক কোশ্চেন তো আপনাদের টাইপ ভিত্তিক হয়ে থাকে, সেট ভিত্তিক হয়ে থাকে, এখন আপনার কাছে নাও পড়তে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ বলছি না, অ্যাডমিশন হচ্ছে ভাগ্যের ব্যাপার। তারপরে দেখেন এই যে আপনারা জি এর সাথে সম্পর্ক, জি এর সাথে বরের সম্পর্ক কি, এরপরে ব্যাসার্ধের সম্পর্ক কি। মনে রাখবেন জি এর সাথে হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক, জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক। এখন কীভাবে আপনারা বলতে পারেন, দেখেন ভাই আমরা একটু আগে কিছু আগে আপনি ওইটা যদি আমি দেখেনি, জি ইকুয়াল টু আমরা দেখেছি জি এম আর স্কোয়ার। তো এখানে দেখেন এইটার সাথে এটার সম্পর্ক কি, ব্যস্ত অনুপাতিক না, ব্যস্ত অনুপাতিক। তো এখানে হচ্ছে আর জি এর সাথে শুধু ব্যস্ত অনুপাতিক না, বর্গের ব্যস্ত অনুপাতিক। তো দেখেন এখানে বর্গের ব্যস্ত অনুপাতিক দিয়েছে ব্যাসার্ধের, এইখানে থেকে এটা ব্যস্ত অনুপাতিক এবং বর্গ। কিন্তু জি এর সাথে এম এর সম্পর্কটা কি দেখলাম আমরা, জি এর সাথে দেখেন সূত্রটা তো মুছে ফেললাম, জি ইকুয়াল টু জি এম বাই আর হোল স্কোয়ার, আল স্কোয়ার। তাহলে দেখেন এই জি এর সাথে এম এর বর সম্পর্ক হচ্ছে কি, সমানুপাতিক সম্পর্ক। তো এখানে হচ্ছে এটাই লেখা আছে, এই যে যা লেখা আছে সেগুলো তো দেখতে পাচ্ছেন। আশা করি সেগুলো আপনারা সুন্দর করে পড়বেন আর বুঝে চিন্তেই কোশ্চেনগুলো অ্যান্সার করবেন। এরপরে এখানে দেখেন, এখানে লেখা আছে হাইজেনবার্গের এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণটা। এরপরে হচ্ছে আপনারা পরবর্তী যে নদী পার হতে যেগুলো লাগে এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আমার দেখানোর বিষয় নয়। তাপমাত্রা ও গড়বেগের সম্পর্কে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখবেন। তাপমাত্রা এবং গড়বেগের সম্পর্ক হচ্ছে, এটা গড়বেগ এবং তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক কিন্তু বর্গমূলে। এটা আমি তুলে রেখেছি, এটা অনেকবার চলে আসে আর কি, এটা ডাইরেক্ট এইভাবে চলে আসে। তো এটা মনে রাখবেন যদি এটা করতে চান। চলমান ভর দেখেন, এটা মূলত হচ্ছে কোন অধ্যায়ের, দ্বিতীয় পত্রের, এটা হচ্ছে ফিজিক্স দ্বিতীয় পত্রের আধুনিকের অধ্যায়টা। দেখেন পরবর্তীতে আমরা যাই, বিভবের মানটা দেওয়া আছে। এটা বিভবের ক্ষেত্রে ভোল্টেজ বিবর্ধন, এটা মনে হয় এবার আপনাদের ইয়াতে আসছে, জিএসটিতে এবার সম্ভবত এটা আসছে বড় মানে। এরপরে কোনটা কি সবগুলো দেওয়া আছে, সি, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি লিখে দিই। এটা সিবি ইকুয়াল টু কি দিবেন, আর এক্স মাইনাস 1 লিখবেন, সিবি। এরপরে সিপি সমান হচ্ছে কি, সিপি সমান হচ্ছে এটা -1, এটা আশা করি দেখা যাচ্ছে এবং বুঝতে পারছেন। এগুলা দেখে নেবেন, পিডিএফ তো এটা লেখাগুলা থাকবে না, আপনারা ওইগুলা বুঝে নেবেন, আর পিডিএফে সুন্দর করে আছে ইনশাল্লাহ। দেখেন এরপরে আরও গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা হচ্ছে মাটির পিএইচ বৃদ্ধি কমার জন্য। তখন মাটির পিএইচ বৃদ্ধি কখন করবেন, ক্ষারীয় মাটির ক্ষেত্রে কমাবেন। দেখেন একটা মাটি যখন পিএইচ বৃদ্ধি করবেন তখন চুন, ডলোমাইটের গুঁড়া, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, লাইম স্টোন গুঁড়া, এগুলা যদি এতগুলো আসে না, আসে মূলত এটা যে হচ্ছে চুন এবং ডলোমাইটের গুঁড়া, এগুলো দুইটা থাকে। মাটির পিএইচ বৃদ্ধির জন্য কোনগুলো প্রয়োগ করতে হবে। এরপরে আসে ক্ষারীয় মাটির পিএইচ কমানোর জন্য কোনগুলো ব্যবহার করতে হবে। এগুলো এর মধ্যে আসে যে ফসফেট, এরপরে টিএসপি, এরপরে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এরপরে পটাশিয়াম নাইট্রেট, এগুলো আসে থাকে। সবগুলো কিন্তু দেখবেন ভাই কোনটা দিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই, এগুলো অ্যাডমিশন। এরপরে দেখেন আমরা পরবর্তীতে যাই। হ্যাঁ, এরপরে এগুলো আপনারা দেখে নেবেন। এগুলা মনে রাখবেন, এটা মানে হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক একই। এগুলা যাই লেখা থাক, এদের 10 ml লেখা মানে যে কথা, সরি কোনটা দিয়ে করছি গাছ, দেখেন 10 ml লেখা যেটা, 10 সেন্টিমিটার কিউব লেখা একই কথা, 10 সিসি লেখা, সিসি থাকাও একই কথা। এরপরে সরি ডি এম স্কোয়ার থাকা, ডি এম কিউব থাকা একই কথা। এরপরে দেখেন সবগুলো এখানে অম্লীয়টা ক্ষারীয়টা সব কিছু দেখা আছে। পিএস এর জন্য যে সূত্রগুলা, পিএস এর নির্ণয়ের একটা ম্যাথ আসবে আপনাদের, আমি বারবার বলছি। আমি কেমিস্ট্রি যে ক্লাসটা নিব খুব সম্ভবত তাড়াতাড়ি চেষ্টা করব, নেওয়ার জন্য। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের দেখিয়ে দিব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবেন। আশা করছি যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখে বেসিকটা শিখবেন তারা মূলত ভালো করবেন। এসে আমাকে বলবেন ভাই আপনার কমন পড়ে নাকি তেমন কিছু। ভাইয়া কমন পড়বে কীভাবে, যদি আপনি বেসিকটাই না ক্লিয়ার করে যান তাহলে কোনো কিছুতে হবে না। কারণ জিএসটিতে যেমন দেখছেন একটু কোটিং আসলো, ডাবির আন্ডারে একটু, ডাবির তো শুধু এবার ফিজিক্সটা কোটিং হয়েছে, আরগুলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ সে ঠিকই আসছিল। এবার ডাবির গতবার থেকে এবার ডাবিতে অনেকগুলাই বেশি পাস করছে। তো এরপরে 7 কলেজে ওই রকম কঠিন কোশ্চেন হয় না। আপনারা যারা পড়াশোনা করছেন ভার্সিটিতে বা যেখানেই পড়াশোনা করছেন, আশা করি যারা কোশ্চেনগুলো দেখলে দেখবেন প্রায় পারেন। এরপরে এগুলো আপনারা খুবই ইম্পর্টেন্ট যেটা, এটা শিখাই দিই আপনাদের, সেটা হচ্ছে কেপিকেসি। এটা এখান থেকে একটা আসবে ভাইয়া,
এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ। এইটা খুবই ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। কেপি ও কেসি সমান হয় কখন? মনে রাখবেন হচ্ছে এই যে দেখেন আমি কোনগুলো সমান হয় ওইগুলোও দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখেন এই যে এ দুইটা, এখানে দেখেন মোল সংখ্যা কত 1, এখানে মোল সংখ্যা কত 1, এখানে 1 1 2। মনে রাখবেন ডান পাশে যত মোল সংখ্যা থাকবে বাম পাশে ততই মোল সংখ্যা থাকবে, তখনই তাদের কেপি কেসি সমান হবে। কারণ হচ্ছে কি ভাইয়া, এই যে দেখেন ডেল এন যেটা দেখছেন, এই ডেল এন মানে হচ্ছে কি আপনার বাম পাশে যেটা আছে উৎপাদকের মোল সংখ্যা, এখানে লিখে দিচ্ছি মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা থাকে। তো যখন ও দুই দিকে যদি সমান হয়ে যায় 2 - 2, তাইলে হচ্ছে কি ডেল এন এর মান হয়ে যায় 0। ডেল এন এর মান যখন 0 হয় তখন দেখেন কি হয়ে যায়, ডেল এন এর মান 0 হলে আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি, এরপরে আর টি ডেল এন। এখন ডেল এন এর মানে তো 0, ডেল এন এর মানে তো 0, তাহলে ডেল এন 0 হলে এটা যখন উপরে থাকে তখন এটা মূলত হচ্ছে, যারা লগারিদম বা ইয়া জানেন, তো এটা মূলত হচ্ছে 1 আসে। তো এটা মূলত 1 যখন আসে, নট যখন থাকে, তাইলে হচ্ছে কি কেপি আর কেসি বাকি থাকে। তাইলে অর্থাৎ মনে রাখবেন কেপি কেসি তখনই সমান হবে যখন মোল সংখ্যা উভয় পাশে সমান থাকবে। কিন্তু সব সময় সমান থাকলে হবে না, মনে রাখবেন এটা সব শুধু গ্যাসের ক্ষেত্রে আপনারা হিসাব করবেন। এখানে যদি এখন আমি একটা বিক্রিয়া দিই, এটার ক্ষেত্রে দেখাই। এখন ধরেন একটা বিক্রিয়া, এটা তো গ্যাস আকারে আছে, আরেকটা ধরেন কোনোটা কঠিন আকারে আছে বা অন্য কোনোটা আছে যেটা এস লেখা আছে, এবং বিক্রিয়া করেছে, উভয়মুখী বিক্রিয়া করে এখানেও গ্যাস, এখানেও হচ্ছে সলিড আকারে আছে। এখন এখানে আপনারা হিসাব করবেন এটা, আচ্ছা এখানে 2 দিয়ে দিই তাহলে ভালো হবে। এটা মূলত একটা ধরেন কিছু পাইছেন, এইটার মধ্যে আপনারা কি হিসাব করবেন? এখন যদি কেউ হিসাব করেন যে এখানে ধরেন 2 দেওয়া আছে, তাহলে এখন যদি কেউ হিসাব করেন এখানে মোল সংখ্যা আছে 2 আর 1 3, তাহলে মোল সংখ্যা 3 হইলো। এরপরে এখানে 2 আছে, এখানে 2 আছে, 4 হইলো। তার মানে তো ভাই এখানে কেপি কেসি সমান না, তাহলে এটা বাদ, আমি পরেরটায় যাই। তাইলে তারা খাবে ধরা। মনে রাখবেন সবসময় শুধু গ্যাসের ক্ষেত্রে কেপি কেসির এই মানগুলো হিসাব করা মোল সংখ্যা, এটার যে সলিড আকার আছে এগুলা বাদ, এগুলাকে আপনারা হিসাবে ধরবেন না, এগুলো মূলত হিসাব না। দেখেন এগুলা থাকবে কিন্তু মোল সংখ্যা ধরবেন 2 আছে এই পাশে, এরপরে হচ্ছে এই পাশেও মোট কথা কত আছে 2 আছে, এই যে 2 আছে, তাহলে কেপি কেসি সমান। এগুলো মোট কথা একটু যখন জটিল করতে চায় কোশ্চেন, তারা পারে একটু করে আর কি। এরপরে দেখেন আর্হেনিয়াস জলীয় দ্রবণের, এরপরে বনস্টেড লুইস, সেগুলার কোন সময় আমার এখানে খাতার মধ্যে খুবই সুন্দরভাবে আছে, আপনারা শিখে নেবেন। এরপরে মনে রাখবেন যে এই যে গ্রাম থেকে মোলে যখন নেবেন তখন এরা যেটাকে নেবেন তার আণবিক দ্বারা তাকে ভাগ করবেন, তাইলে হয়ে যাবে। ধরেন পানির আছে 18 গ্রাম আছে, তখন আমি এটা হচ্ছে GmL আছে, তখন এটাকে আমি নিব কিসে, মোল পার লিটারে নিব। তখন আমি এই যে পানির যে আণবিক ভর 18 দ্বারা আমি 18কে ভাগ করলে আমি এটাকে 1 মোলে নিয়ে চলে যাব, 1 মোল পার লিটার মিনার্স 1। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করছি যারা নতুন ক্লাসগুলো করছেন অবশ্যই সাথে থাকবেন, এবং যত সমস্যা সবগুলো কমেন্টে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে, অর্থাৎ মুখের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে জড়তার, তো ওইগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা নোট তো পেয়ে যাবেন, অর্থাৎ পিডিএফগুলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করবেন, একটা করে লাইক দেবেন, যেন আপনার মতো হতাশাগ্রস্ত যাদের জন্য আমার কাজ করতেছি আমি, তাদের কাছে পৌঁছিয়ে যায় এগুলা। এরপরে যান এই সূত্রগুলো দেখবেন, আপনারা দেখবেন এগুলো আপনাদের কাজ। এরপরে প্রকৃতিতে সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনে একমুখী এবং প্রত্যাবর্তী, এই যে আমি ফিজিক্সে যে ক্লাসটা নিয়েছি, এই প্রত্যাবর্তীদের মধ্যে আপনারা কমেন্টে জানাবেন প্রত্যাবর্তীতে এন্ট্রপির মান কি হয়। প্রত্যাবর্তীতে এন্ট্রপির মান স্থির থাকে নাকি হচ্ছে বাড়তে থাকে না কমতে থাকে, এই কোশ্চেনটা যারা শেষ পর্যন্ত আসবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যাবর্তিত ক্ষেত্রে এন্ট্রপির মান বাড়ে নাকি কমে নাকি হচ্ছে স্থির থাকে, এই তিনটেই দিলাম। এরপরে হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এইটা খুব ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপ ও কাজ দুইটির মধ্যে সম্পর্ক। আপনার আসতে পারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কোনটার মধ্যে কাজ করে। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, এই যে ডেল কিউ ইকুয়াল টু এখানে ঠিকভাবে লিখে আমি, ডেল কিউ ইকুয়াল টু ডেল বা ডি ইউ প্লাস DW। এই DW এখানে DWকে আমরা লিখতে পারবেন চাপ এবং তার আয়তনের পরিবর্তনকেই বলা হয় কাজ। তো এটা মূলত এই সূত্রটা, এটা মূলত কি কাজ নিয়ে কাজ করে, তাপ এবং কাজ নিয়ে কাজ করে।
এরপরে দেখেন এই যে এগুলো তো আপনার হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনার দেখতে হবে। তাপগতিবিদ্যার যদি পারতে চান তাহলে এগুলো দেখতে হবে। এই কোশ্চেনটা মেরিন এবার 22 থেকে 23-24 আসছে, আপনাদের সময় এটা আসছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপ ও কাজের দুইটির মধ্যে স্থাপন করে। এরপরে হচ্ছে এন্ট্রপির ওই যে সিস্টেমের শক্তি রূপান্তর অক্ষমতাকে এন্ট্রপি বলে। এবার আমরা শিখবো এন্ট্রপি নিয়ে কিছু সমস্যা। দেখেন এন্ট্রপি হচ্ছে মূলত কি, কোনো সিস্টেমের শক্তির রূপান্তরের অক্ষমতাকেই এন্ট্রপি বলে। এন্ট্রপি ভৌত রাশি। কোনো বস্তু যদি তাপ গ্রহণ অথবা বর্জন করে তাহলে বস্তুর এন্ট্রপি পরিবর্তন হয়। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যত বেশি আপনার কোনো সংঘর্ষ হবে ততই তার এন্ট্রপি বাড়তে থাকবে। যদি এগুলো দূরে থাকে তাহলে সংঘর্ষ হয় না, এদের এন্ট্রপিরও কোনো পরিবর্তন হবে না। সেটাই এখানে বোঝানোর চেষ্টা করছে, বা এখানে বোঝানোর চেষ্টা করছে আপনি একজনকে তাপ দেওয়া নেওয়া যখন চলবে, তখন তাপ দেওয়া নেওয়া চললে তখনই কিন্তু এন্ট্রপির পরিবর্তন হবে। এরপরে দেখেন প্রত্যাগামী ইঞ্জিনে হবে। প্রত্যাগামী কখন ইঞ্জিন হবে, যখন ডিএস মানে হচ্ছে এন্ট্রপি ডিকিউ/টি হবে। এটা ধনাত্মক যখন হবে তখন, যদি ঋণাত্মক হয় সেটা প্রত্যাগামী হবে না। এরপরে রুদ্ধতাপীয় প্রত্যাবর্তিত প্রক্রিয়া সর্বদা স্থির থাকে কি, এন্ট্রপি। সাম্য অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি থাকে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সাম্য অবস্থায় যেহেতু এন্ট্রপি সবচেয়ে বেশি থাকে, কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে? আশা করি কোশ্চেনটার অ্যান্সার দিবেন কমেন্টে। এরপরে হচ্ছে প্রত্যাবর্তিত চক্রে এন্ট্রপি কী থাকে, স্থির থাকে। আর অপ্রত্যাবর্তিতে এটার হচ্ছে বাড়তে থাকে। এরপর আমরা এই যে স্কেলগুলোতে যাই, এখানে তো দেখলাম আমরা। এরপরে দেখেন যদি কোনো তাপ ইঞ্জিন, এখন আপনাকে বলতে পারে যদি আমি তাপ ইঞ্জিনের কখন সম্পূর্ণ 100% দক্ষতা পাবো, যদি এটা কিন্তু কখনো সম্ভব না। কিন্তু একটা প্রতিবেদন আমাদের দেওয়া হলো, আমরা এটা করতে আমাদের সব কিছু করতে হয়, সব কিছু করার পরে আবার বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণ কখনো সম্ভব নয় যে এই ইঞ্জিনটা তৈরি করা। যদিও এটা নিয়ে এই প্যাকেলেট বা এই সম্পর্ক নিয়ে ইঞ্জিনগুলো তৈরি করা হয়ে থাকে। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিন থেকে দক্ষতা আমরা 100% পাবো, যেটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনি তাপ ইঞ্জিন থেকে যদি কোনো তাপে আপনার বাইরে খরচ না হয় বা কোনো কিছুই না হয়, একটা বালতিতে করে আপনি পানি আনছেন পুরাপুরি সমানভাবে, এখন আপনি একটা ধরেন 5 মিনিট হেঁটে এটাকে সম্পূর্ণ পুরোপুরি পানি নিয়ে আসতে পারবেন না, ধরেন কিছুটা হয়তো পড়ে যেতে পারবে, কিছুটা বাষ্প আকারে চলে যেতে পারে। যদি আর ইঞ্জিন আপনি কখন পাবেন, যখন আপনার কোনো কিছুই বর্জিত হবে না, তখন আপনি ইঞ্জিন থেকে 100% দক্ষতা পাবেন, আর যেটা কখনো সম্ভব নয়, যে বিজ্ঞানী নিজে বলে দিচ্ছেন। তো আমরা পরবর্তীতে যাই যে সম্পর্কগুলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায় হচ্ছে -40°C। এটা গতবার এসেছে 7 কলেজে। এরপরে ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের পার্ট হচ্ছে 574.25, যেটা এবার আপনাদের জিএসটিতে এসেছে। এরপরে সেলসিয়াস ও ক্যালভিন একই পার্ট দেয়, এটা না, এখানে আর নাই কিছু। এরপরে এই সূত্রগুলো আপনারা দেখবেন পি এর সাথে ই সি। এরপরে মূলত হচ্ছে এই সূত্রটা আপনারা হচ্ছে মূলত ই = পি সি। তো এখানে আপনারা হচ্ছে ভরবেগের, এটা ভরবেগ, এটা হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে শক্তি, এই সম্পর্কগুলো। আবার শক্তি থেকে আপনারা লিখতে পারেন যে এস থেকে আপনি আবার লিখতে পারেন c/λ। এগুলো মোট কথা সম্পর্ক। যারা মোট কথা সম্পর্কগুলো তৈরি করতে পারে তাদের ক্ষেত্রে সূত্র কোনো কিছুই নেই। আবার এইচের মানটা এখানে দেওয়া আছে, এটা মূলত এইচের মান। এই এইচের মান মাঝে মধ্যে আপনাকে দেওয়া থাকতে পারে, একই রকম দেওয়া থাকবে, কিন্তু কি এটার আপনার এককের পরিবর্তন দিয়ে দিতে পারে। তখন আপনারা কিন্তু এককের পরিবর্তন দেখে কিন্তু এইচ বলতে পারে এইচের মান কোনটি। তখন আপনাদের এখানে বিভিন্ন একক দেওয়া থাকতে পারে, আর এই এককটাও দিয়ে থাকতে পারে, তখন এটা দেখাবেন। এরপরে এই যে সূত্রগুলো আপনারা দেখবেন, এটা সর্বোচ্চ হচ্ছে শক্তি, সর্বোচ্চ শক্তির এগুলা দেখবেন আপনারা। এগুলো হচ্ছে মূলত আপনাদের ফিজিক্সের, এগুলা নিয়ে আপনাদের অবশ্যই কাজ করা, পড়া মুখস্থ করা দরকার এবং কিছু ম্যাথ করা দরকার আপনারা নিজেরা। নির্বৃত্ত আর এগুলো আপনারা দেখবেন, এটা আমি দেখেছি যারা ফিজিক্সের ক্লাসটা করেছেন তারা আসলেই জানেন। সম্পূর্ণ ক্লাসটা শেষ পর্যন্ত যারা 140+ MCQ যেটা ওইটা করেছেন, এটাতে আমি কীভাবে রূপান্তরে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে এই সূত্রগুলো আপনারা করবেন, এগুলো আমার দেখিয়ে দেওয়ার বিষয় না। দেখেন ডি ব্রগলি সমীকরণ আমি সবগুলো ওই ক্লাসে দেখিয়ে দিয়েছি। ইলেকট্রন তখন নির্গত হবে, অর্থাৎ আপনি ইলেকট্রন কখন নির্গত করতে পারবেন, যখন আপতিত প্লোটনের শক্তি অর্থাৎ কার্যপেক্ষকের যে মানটা আপনার থাকবে, মূলত ধরেন একটা মান দেওয়া ছিল কার্যপেক্ষকের, এবং আপনি যে ইলেকট্রন আপতিত অর্থাৎ ইলেকট্রনটা নির্গত করছেন তার মান বের করার পরে যদি আপনি বেশি পান কার্যপেক্ষকের থেকে, তখনই সেটা নির্গত হবে। আর যদি সমান হয় তখন সেটা নির্গত হবে না। এরপরে দেখেন
তাড়িৎ চৌম্বক বিকিরণের প্রোটন সমষ্টি ধর্ম দ্বারা প্লোটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়, এগুলা আপনারা মুখস্থ করবেন। এখানে দেখেন, এটা বুঝিয়ে দিই, এই বরের সম্পর্ক বরের সাথে হচ্ছে, এটা মনে রাখবেন, এম নট হচ্ছে স্থির স্থির, আর হচ্ছে এম হচ্ছে চলমান চলমান বর, আর হচ্ছে এম নট স্থির বর। এরপর এখানে মনে রাখবেন সব সময় চলমান বর, আপনি যদি চলমান বর স্থির অবস্থা, আপনি যে বরটা থাকবে, যদি আপনি কোনো বস্তুকে চলমান গতিশীল অবস্থায় থাকেন তখন তার ভরটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ স্থির অবস্থা থেকে চলমান অবস্থায় ভর বেশি হয়। শুধু ভর না, সময়ের ক্ষেত্রে স্থির অবস্থা থেকে চলমানের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে, এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় তার উল্টাটা। অর্থাৎ আপনি যখন এল নট, এটা যে একটা দৈর্ঘ্য 1 মিটার পেয়েছেন, যদি আপনি এল মানে চলমান অবস্থায় তার থেকে কম পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এদের বেগের সূত্রগুলো দেওয়া আছে, এগুলা নিয়ে অনেকগুলো ম্যাথ আছে, কোশ্চেন ব্যাংকে অনেকগুলো এগুলা নিয়ে ম্যাথ আছে, এগুলা থেকে ম্যাথ অবশ্যই আসবে। এটা চট্টগ্রামে এটা আসছে, এগুলো থেকে চট্টগ্রামও আসছে। এখানে আপনার বেগ নির্ণয় করতে পারে, বর নাও নির্ণয় করে দিতে পারে, এখানে আপনাকে বেগ নির্ণয় করতে বলতে পারে। বেগের মান আপনার এম এর মান দিয়ে দিতে পারে, বলতে পারে এম নটের মান হচ্ছে একটা ছিল এম চলমান অবস্থায়, সেটা অর্ধেক হয়ে গেছে বা √3/2 হয়েছে, এগুলো আপনাকে বলে দিতে পারবে। যেটা বলে দিবে সেটাই আপনি এখানে বসাবেন, আশা করছি সহজভাবে বের করতে পারবেন। এখানে কঠিনটা কিছু দেয় না, আপনার দিয়ে বলতে পারে স্থির অবস্থায় থেকে চলমান অবস্থায় 2 গুণ হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে, বা 1/4 হয়ে গেছে, এরকম থাকতে পারে। যারা এগুলো করতে পারবেন না, আশা করছি মনে হয় না তারা 1 নাম্বার মিস করবেন, আশা করছি তারা 1 নাম্বার মিস করতে পারেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ইউনিভার্সিটিতে আসেই, 7 কলেজে চলে আসতে পারে। এরপরে এই সবগুলো সূত্র আপনারা দেখে নেবেন। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ, কোনো বস্তু যদি আলোর দ্রুতিতে চলে তখন তার ভর কিন্তু অসীম হয়, ভর অসীম হয়, সময়টাও অসীম হয়, কিন্তু কই দৈর্ঘ্য, এটা মনে রাখবেন। বন্ধু বান্ধবদের মধ্যে কিছুটা কেউ থাকেই যে সবাই বলে চল আমরা ওই জায়গায় যাই, কিন্তু ওরা আর যে একজন থাকে না আমি যাবো না, ঘাট তারা যেটা বলা হয়, সেরকম ধরেন এই যে এরা 3 জন বন্ধু, 3 জন বন্ধুর মধ্যে বর এবং সময় এরা সবসময় ঠিক আছে, কারণ এদের হচ্ছে কি, এরা চলমান অবস্থায় এদের ভরটা বেশি থাকে স্থির অবস্থা থেকে, এ দুটোটা রাখি, এবং তারা যখন আলোর বেগে চলে তখন তাদের ভরটা অসীম হয় এবং সময়টা অসীম হয়। কিন্তু এই দৈর্ঘ্যের ক্ষেত্রে উল্টাটা, দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে কি, তার চলমান অবস্থা থেকে স্থির অবস্থায় দৈর্ঘ্য বেশি থাকে, এরপরে সেটা হয়ে যায় কি, যখন আলোর বেগে চলে তার দৈর্ঘ্যটা হয়ে যায় 0। এরপরে দেখেন আমরা পরবর্তীতে চলে যাই, লাইনস্টাইনের যেগুলো আছে এগুলো দেখবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে যতটা লেখা আছে সবগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যদি আপনারা পড়েন, আপনারা ইনশাল্লাহ এখান থেকে চলে আসতে পারে, আমি বলছি না চলে আসবে, কিন্তু এখান থেকে আমার গুরুত্বপূর্ণ লেখাগুলো এখানে আমি লিখে রেখেছি। কর্ণ সম্পর্ক, এটা হচ্ছে পর্যায় 2 এর ক্ষেত্রে যে মৌলগুলো আছে তাদের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা দেয়। এখন পর্যায় 2 এর মধ্যে কোন মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, এগুলো আছে। এরপরে গ্রুপ পর্যায় 3 এর ক্ষেত্রে যে মৌলগুলো আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তো এইগুলার ক্ষেত্রে হচ্ছে কর্ণ সম্পর্ক লিথিয়ামের সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম। আপনাকে বলতে পারে নিচের কোনটির কর্ণ সম্পর্ক দেওয়া আছে, তখন লিথিয়ামের সাথে হাইড্রোজেন দিয়ে দিতে পারে, অনেক কিছু দিয়ে দিতে পারে, তখন আপনি দেখবেন লিথিয়ামের সাথে কি ম্যাগনেসিয়াম আছে কিনা, বা বেরিয়ামের সাথে অ্যালুমিনিয়াম আছে কিনা, বা বোরনের সাথে সিলিকন আছে কিনা, এগুলো হচ্ছে মোট কথা কর্ণ সম্পর্ক। এরপরে এখানে কি দিয়ে রেখেছেন তাইলে ভাই, হ্যাঁ এখানে বর্গ দিয়ে রেখেছে, অনেকে তো বর্গ নিয়ে সমস্যা হয়, আমার নিজের মনে রাখার জন্য ওই সময় 11 হচ্ছে 121, 12 হচ্ছে বর্গ করলে হচ্ছে 144, 13 করলে 169, 14 196, 15 225, এগুলো দেখবেন, এগুলো কি বলতেছি আমি। দেখেন বিওডির, এখানে কেমিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যে বিওডির মানগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই মানগুলো দেখবেন আপনারা, এই যে এগুলো সবগুলো দেখবেন, এগুলো সবগুলো দেখবেন আপনারা, মুখস্থ করে যেতে হবে ভাই, কোনটা আসে ঠিক নাই। আর্সেনিকে অপধাতুর, আর্সেনিক প্রকৃতি বিশ্বের রাজা বলা হয়, বিশ্বের রাজা বলা হয় নিচের কোনটিকে, আর্সেনিককে। WHO মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.01 ppm, কিন্তু সেটা বাংলাদেশে হচ্ছে 0.05 ppm, এটা বাংলাদেশের জন্য, আর আন্তর্জাতিকভাবে বা WHO এর মধ্যে হচ্ছে 0.01। আবার এখানে আপনাকে বলতে পারে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত, তখন আপনি দেখবেন যে লেখা আছে 0.01 থেকে 0.05 পর্যন্ত, তখন সেটা দেখাবেন। দেখেন এখানে আমার দাওয়াই আছে। এরপরে হচ্ছে এগুলো কোনগুলো প্রাইমারি দূষক, কোনগুলো সেকেন্ডারি দূষক, এগুলো দেওয়া আছে। আশা করি এগুলো মেডিকেল যারা পড়ছেন এগুলো পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা বাস্তব গ্যাস,
বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে গ্রাফটা, বাস্তব গ্যাস থেকে আপনি যখন আদর্শ গ্যাসে রূপান্তর করবেন তখন তার তাপমাত্রা হতে হবে উচ্চ এবং চাপ নিম্ন। এখানে বাংলা লেখার থেকে বেশি ইংলিশে লেখা থাকে, হাই টেম্পারেচার এবং হচ্ছে লো প্রেশার থাকে। তো এটা গতবার মনে চলে আসছে ইয়াতে 7 কলেজে, এবার আসতে পারে ঠিক নাই ভাই। এরপরে অ্যাসিড বৃষ্টি খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিড বৃষ্টি নিচের কোনগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কোনগুলো অ্যাসিড বৃষ্টির, এই যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, এই সবই এখানে দেওয়া আছে। এই যে এগুলা মুখস্থ করবেন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? -93 ডিগ্রি, -93 ডিগ্রি বা হচ্ছে 180 কেলভিন। ভাই এখানে দিয়ে রাখেছি কারণ অ্যাডমিশন তো কোনো ঠিক নাই। আপনার 100-93 দেওয়া আছে, এখানে আপনার ক্যালভিন আকারে দিয়ে রাখতে পারে, তখন আপনি খুঁজবেন হ্যাঁ এটা তো অ্যান্সার নেই, এটা মনে ব্লাঙ্ক, কিন্তু এটা ক্যালভিনে আছে ভাইয়া। ক্যালভিনে দেখেন, ক্যালভিন যদি রূপান্তর করেন 180 ডিগ্রি পাবেন, এটার সাথে 273 যোগ করেন সেটা পেয়ে যাবেন। সরি। পরে দেখেন বায়ুমণ্ডলের চাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটার এবং কোন বিজ্ঞানী করেন সেটাও দেওয়া আছে। মূল ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন আসবে ইনশাল্লাহ। মূল ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে এই এন সমান যতটা সূত্র আছে, এন ইকুয়াল টু যতটা সূত্র আছে সবগুলো আপনারা পারা লাগবে। এন ইকুয়াল টু যতটা সূত্র আছে, এ এন ইকুয়াল টু এস বি, এরপর হচ্ছে যতটা সূত্র আছে এগুলো সবগুলো, বি ইকুয়াল টু 22, বি বাই 22.4, এরপরে যতটা আছে ভাই সবগুলা, তখনই আপনি বুঝতে পারবেন। তখন এন এর মান আপনি কি বসাবেন সেটা বুঝবেন। আপনার যে মানগুলো দেওয়া থাকবে কোনো মূল ভগ্নাংশের ক্ষেত্রে সেগুলো বসাবেন। এখানে W/m হতে পারে, কারণ এন ইকুয়াল টু কি W/m, বর এবং হচ্ছে আণবিক বর এবং যত গ্রাম বা যেটাই দেওয়া থাকে সেটা বসাবেন। এরপরে হচ্ছে দুইটা মূল দেওয়া থাকতে পারে, তো একটা প্রথম যেটা বাইর করবেন সেটা তো N1, আর যেটা সাথে আছে সেটার মানও এরকম বসাবেন, ইনশাল্লাহ মূল ভগ্নাংশ পেয়ে যাবেন। এরপর আংশিক চাপ দেওয়া আছে, আংশিক চাপ বের করার জন্য আপনার মূল ভগ্নাংশ এটা তো বের করলেন এখান থেকে, এরপরে মোট চাপ আপনার দেওয়া থাকে সেটা দিয়ে গুণ করলে আংশিক চাপ পেয়ে যাবেন। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্যাপন হার বেশি হয় কখন। মনে রাখবেন যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার ব্যাপন হার বেশি হচ্ছে আণবিক ভর কম, আর যার হচ্ছে কি আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। কারণ হচ্ছে আর এর সাথে আণবিক ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিকের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। এই কারণে আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হয়, আণবিক ভর যদি কম হয় ব্যাপন হার বেশি হয়। এটাতে ম্যাথ আসতে পারে বা বেসিক ভিত্তিক কোশ্চেন আসতে পারে। আদর্শ গ্যাসের গতির সমীকরণ, আদর্শ গ্যাসের গতির সমীকরণ এটা। আদর্শ গ্যাসের সমীকরণ একটা আর গতির সমীকরণ একটা। আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT, এটা হচ্ছে সমীকরণ, আর এটা হচ্ছে গতির সমীকরণ, এটা হচ্ছে গতির সমীকরণ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যতগুলো আছে বেসিক ভিত্তিক সেই কোশ্চেন আপনারা দেখে নেবেন। হাইড্রোজেনের বন্ধন তৈরি করে কোনটা? হাইড্রোজেন বন্ধন আপনারা দেখবেন কখন? আপনাদেরকে হাইড্রোজেন বন্ধন নিয়ে আমি বেশিরভাগ আলোচনা প্রায় পেয়েছি যে তারা শুধু বলে দেয় কি FON, অনেক ক্লাস আছে অনেক কিছু বলে, আপনারা খুঁজে বের করতে হয়। আমি নিজে যখন অ্যাডমিশনের পরবর্তী আমি খুঁজে অনেক কিছু বের করেছি, কারণ অনেক কিছু জানার প্রয়োজন আছে, এগুলো অনেক কিছু আমরা না জেনেই শুধু এগুলো পড়ে চলে যাই যে যদি ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন কোনো যৌগের সাথে যুক্ত থাকে তখন সেটা হাইড্রোজেন বন্ধন দেখা দেয়। এখন আপনার কোশ্চেনে যদি অ্যালকোহল, এরপরে হচ্ছে বেনজিন আছে বা কিটোন আছে, এরপরে দিয়ে দিল আপনার ফেনল আছে, এখন যদি আপনাকে বলে নিচের কোনটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন, এখন যারা একটু জ্ঞানী তারা তো বুঝবে যেহেতু হাইড্রোজেনের সাথে ফেনলের যারা একটু জ্ঞানী তারা তো বলবে ফেনলের সাথে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে, মানে ওই যেটা আছে তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে। এখন অনেকে বুঝবে না বেনজিন কি হাইড্রোজেন বন্ধন দেখায়, অ্যালডিহাইড কি বা হাইড্রোজেন বন্ধন দেখায়, কিটোন কি দেখায়। ভাই দেখেন এগুলো আমি সবগুলো লিখে দিয়েছি কারা হাইড্রোজেন বন্ধন দেখায়। হাইড্রোজেন বন্ধন দেখায় ফেনল, এরপরে যাদের সাথে যৌগের সাথে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত থাকে, ইথানল, এই যৌগগুলো মোট কলা কী করে, অ্যালকোহল যেগুলো, ইথানল মানে অ্যালকোহল যেগুলো সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন দেখায়। আর দেখায় না কারা, সেটা হচ্ছে বেনজিন, অ্যালডিহাইড, কিটোন, এর হচ্ছে হাইড্রোজেন বন্ধন দেখায় না। এরপরে হচ্ছে পিক্রিক অ্যাসিড। প্রবাবকের প্রকৃতি দেখেন, প্রবাবকের প্রকৃতির উপর ভিত্তি করে প্রবাবককে 4 শ্রেণীতে ভাগ করা যায়, যেগুলো আছে সেগুলো দেখবেন। যার আণবিক ভর বেশি তাকে এটাও দেখবেন। তরলীকরণ কোনটা নিয়ে বলতে পারেন, নিচের কোনটাকে তরলীকরণ করা সবচেয়ে সহজ। যার আণবিক ভর বেশি থাকবে তাকে সহজে তরলীকরণ করা যায়। এরপরে বেনজোফেননের সংকেত। এরপরে একটি পানির অণুর সর্বোচ্চ হাইড্রোজেন বন্ধন কয়টি? হাইড্রোজেন বন্ধন থাকে 4টি। অম্লত্ব বেশি কার, এগুলো দেওয়া আছে। মুক্ত ইলেকট্রন জোড় সংখ্যা নির্ণয়, যে মুক্ত ইলেকট্রন জোড় সংখ্যা HCl মানে হাইড্রোক্লোরিকের মধ্যে কয়টা আছে? 2টা 3টা।
NH3 অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা, পানির ক্ষেত্রে 2টা, এরপরে এটার ক্ষেত্রে 2টা, ইথাইন অণু। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে মনে হয় চট্টগ্রামে আসছে, হ্যাঁ চট্টগ্রামে এখানে বলছে ইথাইনের মধ্যে কোন সংকরায়ন দেখা যায়, সংকরায়ন sp সংকরায়ন দেখা যায়, কারণ ইথাইন ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন যখন আমি এটা দেখাই দিই। আচ্ছা, যখন হচ্ছে দ্বিবন্ধন থাকে তখন হচ্ছে sp, যখন হচ্ছে একটা বন্ধন থাকবে তখন হচ্ছে sp3, যখন হচ্ছে 3টা বন্ধন থাকবে তখন হচ্ছে শুধু sp। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ইথাইনের ক্ষেত্রে যেহেতু 3টা বন্ধন আছে তাই এটা হচ্ছে sp সংকরায়ন দেখায়, এবং sp সংকরায়নের সরি বন্ধন কোণ 180 ডিগ্রি এবং আকার হচ্ছে সরলরৈখিক। চার্জ বিশিষ্ট এটা তো আপনাকে দেখাইলামে, বিপরীত চার্জ বিশিষ্ট এগুলো দেখাইলামে। আর এটা একটু মুখস্থ করবেন, এইগুলো মুখস্থ করবেন এককের ক্ষেত্রে। এরপরে এই সূত্রগুলো, কুলম্বের সূত্র, ওই যে আমি যেটা করাইছি এখানে, আমি মনে হয় ফিজিক্সে এই যেটা করাইছি 8.854, আমি 8.854 এগুলো দিয়েছি, যে এগুলো মোট কথা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এটা মূলত হচ্ছে কি পুরাটাই সম্পূর্ণ হচ্ছে এটার সম্পূর্ণ পুরোটার মান হচ্ছে এটা। আপনার এটা আসতে পারে যে কুলম্বের সাথে সমানুপাতিক সম্পর্কের মান কত। এই তো কুলম্ব এফ ইকুয়াল টু, কোনটা দিলে কি, এফ ইকুয়াল টু সমানুপাতিক এটার 4 এপসাইলন নট পাই। তো এটার মূলত এটার সাথে এই সম্পূর্ণটা সমানুপাতিক, আর এটার মান হচ্ছে কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলুম ইনভার্স 2। এটা এই এককের বিভিন্ন পরিবর্তন থাকে, আপনি একক ভালো করে দেখে পরে অ্যান্সার দেখাতে হবে। এরপরে পরবর্তীতে আমরা যাই, এগুলো আপনারা নিজেরা দেখবেন, এই যে সাইডে যেগুলো লেখা আছে এগুলো আপনারা দেখবেন, মনে রাখবেন। এই যে এটাও আমি দেখাই দিয়েছি, দ্বিমেরুর ক্ষেত্রে যেটা বসে, দ্বিমেরুর ক্ষেত্রে যেগুলো বসে সেগুলো দেখবেন। সঞ্চিত শক্তির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এই যে খুবই ইম্পর্টেন্ট, ধারকের স্থির তড়িদের ক্ষেত্রে কোনো ম্যাথ আসলে এখান থেকে বেশিরভাগ আসবে। আপনাকে ধারকের মান দেওয়া থাকতে পারে, এরপরে বিভবের মান দেওয়া থাকতে পারে, আপনাকে বলতে পারে সঞ্চিত শক্তি নির্ণয় করো, তখন আপনি এটা বের করবেন। আর যখন চার্জের মান দেওয়া থাকবে তখন আপনি, এবং ধারকের মান দেওয়া থাকবে তখন সঞ্চিত শক্তি এটা বের করবেন। আর যখন চার্জ এবং বিভবের মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা বের করে সঞ্চিত শক্তি বের করবেন, কৃত কাজটা। আর যখন আপনার চার্জ এবং বিভবের মান দেওয়া আছে, আপনাকে বলেছে যে ধারকের মান, সি এর মান বের করতে, তখন আপনি এই সূত্রটা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে দেখেন কুলম্বের সূত্রের সমীকরণ যেগুলো আছে এগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে কুলম্বের সূত্র, কিন্তু এটা হচ্ছে দ্বিমেরুর ক্ষেত্রে, এগুলো হচ্ছে দ্বিমেরুর ক্ষেত্রে, না সরি এটা ভেক্টরের ক্ষেত্রে, এইটা আসে সম্পর্কটা ভেক্টরের ক্ষেত্রে। যেখানে দেখেন ভেক্টর যখন থাকবে তখন এখানে 3 দেখবেন। এরপরে 1 কুলম্ব চার্জ সমান 6 এটা খুব ইম্পর্টেন্ট। 1 কুলম্ব চার্জ সমান 6.25 × 10⁻18 টি ইলেকট্রন সমান। ক্যাপাসিটার মধ্যে ডাইইলেকট্রিক এসি থেকে ডিসি রূপান্তর, এই যে এসি থেকে ডিসি রূপান্তর পদার্থের কাজ করে। ধারকত্ব বাড়ায় কোন সময়, সবগুলো দেওয়া আছে, আপনারা শুধু পড়বেন। এগুলো হচ্ছে আপনার ম্যাথের ক্ষেত্রে, যে আপনার বর্গমূলের ক্ষেত্রে, এরপরে এগুলার ক্ষেত্রে যে রূপান্তর করলে এগুলো দেওয়া আছে। দেখেন একটু করাই দিই যেহেতু আসছে এটা। যদি আপনার 169 বের করতে বলে তখন আপনি কি করবেন, তখন দেখেন এটা কি করা হয়েছে। এখানে মূলত আপনি এই মানটা 169কে স্কোয়ার আঁকে বানাবেন। আপনারা জানেন 13-র স্কোয়ার মানে হচ্ছে 169। তখন আপনি এটা কী করবেন, এভাবে লিখবেন 4 - 13 হোল স্কোয়ার মানে হচ্ছে 13। তখন আপনি এই সূত্রটা লিখতে পারবেন, +√x² √2 × 1 ± i। তখন এই সূত্রটা লিখতে পারবেন। এখন এক্সের মানটা কী হবে বলতে পারেন, ভাই এক্সের মানটা কী হবে। এক্সের মানটা হবে আপনি যে স্কোয়ার আকারে যেটা ধরেছেন সেটাই, অর্থাৎ স্কোয়ার আকারে আপনি 13 ধরে লিখেছেন, যে এই 13 এখানে বসাবেন। 13 বসাইলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। এখানে দেখেন নিচেই করা আছে 13 বসে 13/√2 1 ± i, এটা হচ্ছে মূলত ইয়া। তো এটার ক্ষেত্রে এটা। এখন যদি বর্গমূল আকারে থাকে তখন আপনারা কি করবেন, বর্গমূল আকারে থাকলে যেটা করবেন এখানে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে, √2i এর ক্ষেত্রে +-1 + i, -2i এর ক্ষেত্রে +-1 - i, এগুলো আপনারা দেখবেন। এছাড়া আপনারা এই সূত্র দিয়েও বের করতে পারেন। আপনারা প্রথমে আর এর মান বের করে নিতে পারেন, পরে এ এর মানে জটিল সংখ্যা যেটা এটা বের করে এই সূত্রের সাথে বের করতে পারেন, বের করে এগুলা সব করে, এবং √2 এটা সর্বশেষ এই √2 দ্বারা এগুলাকে ভাগ করলে আপনারা এই অ্যান্সারটা পেয়ে যাবেন।
তো আমরা বাকিগুলো আশা করছি আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ম্যাথগুলো আমি এখানে তুলে দিয়েছি এই ম্যাথগুলো অবশ্যই করবেন আপনারা। ম্যাথগুলো অবশ্যই দেখে দেখে হলো শিখে একবার হলো ম্যাথগুলো করে যাবেন। এই যে এগুলা আমি তো ম্যাথের একটা ক্লাস নিবই, ওইখানেও দেখিয়ে দিব, এখানে আপনারা ক্লাসগুলো আগে ভাগে করে নিন। এই যে ম্যাট্রিক্সের বলেন সবগুলো যেগুলো আমার কাছে আমার ওই সময় ইম্পর্টেন্ট লেগেছে আমি এগুলো লিখে রেখেছি। যৌগসমূহ, এই যৌগসমূহ থেকে কোনগুলা আপনার বলা হয়ে থাকে 2, 2, 4 বা 2, 4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দ্বারা শনাক্ত করা হয় কি কিটোনকে শনাক্ত করা হয়, এগুলো আমি সবগুলো লিখে রেখেছি আমার নিজের জন্যই। এরপরে হচ্ছে এটা দ্বারা দুইটি অ্যালডিহাইড পার্থক্য মনে রাখবেন। আয়োডোফ্রম কখন ব্যবহার করা হয়? আয়োডোফ্রমটা ব্যবহার করে যখন দুইটা অ্যালডিহাইডকে শনাক্তকরণ করেন। আয়োডোফ্রমটা ব্যবহার করা দুইটা হচ্ছে কি দুইটা অ্যালডিহাইডকে শনাক্তকরণের ক্ষেত্রে বা পার্থক্যকরণের ক্ষেত্রে। আর হচ্ছে কিটোন বা টলেন বা ফেলিন বিকারক দ্বারা হচ্ছে মূলত অ্যালডিহাইড শনাক্ত করা হয়, কিন্তু দুইটা অ্যালডিহাইডের পার্থক্যকরণের ব্যবহার করা আয়োডোফ্রম। এরপরে ফিডেল গ্রাফট বিক্রিয়া, এমন দেখি আপনারা পারেন কিনা, ক্লাস তো নিয়েছি। ফিডেল গ্রাফট বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি আপনারা বলে যান, সক্রিয়তার ক্রমটা বলে যান, এখানে কমেন্টে অবশ্যই জানাবেন। ফিডেল গ্রাফটের বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি, এরপরে হচ্ছে স্থায়িত্বের ক্রমগুলো আপনারা বলবেন। এগুলো আপনারা দেখবেন অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণে ব্যবহৃত টলেন বিক্রিয়া, যে টলেন বিক্রিয়া অ্যালডিহাইড। এবং মনে রাখবেন একটা কথা বলছি, যে মনে রাখবেন যে অ্যালডিহাইড হচ্ছে টলেন বিক্রিয়া দেয়, কিটোন টলেনের মধ্যে বিক্রিয়া দেয় না। যেহেতু দেয় না তখন যা বোঝা যায় যে যদি দিয়ে থাকে বিক্রিয়া দেয় তাহলে তখন বলে এটা হচ্ছে অ্যালডিহাইড। আর যখন এটাতে কোনো বিক্রিয়া উৎপন্ন হয় না তখন বলে যে এটা হচ্ছে কিটোন। এটাই হচ্ছে মূলত এদের পার্থক্যকরণের মূলত টলেন বিকারক ব্যবহার করা হয়। এবং টলেন বিকারকের যে ইয়াটা আছে সেটা আপনাদের জানতে হবে, যৌগটা আছে সেটাও আপনাদের জানতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিয়েছি গত ক্লাসে। এরপরে দেখেন পরবর্তীতে আমরা চলে যাই, এখানে হচ্ছে চট্টগ্রামে এবারে এসেছে, এই যে এই বিক্রিয়াটা চট্টগ্রামে এসেছে, এগুলো আপনারা দেখবেন অবশ্যই, আপনারা এগুলো দেখবেন রেজোন্যান্সের মন্ডের। এরপর বিক্রিয়া 22-23 আসছে হেবার বস পদ্ধতি অ্যামোনিয়াম শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামালে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ব্যবহৃত হয়। এগুলো ক্যানিজারক বিক্রিয়া। এটা ক্যানিজারক বিক্রিয়া দেয় কীভাবে বুঝবেন, এই যে দেখেন এটা আপনারা দেখে নেবেন, এগুলো আপনারা অবশ্যই দেখবেন, এগুলো ক্যানিজারক বিক্রিয়া কীভাবে হয় সেগুলো আমি দেখে দিয়েছি। এবং আমি কেমিস্ট্রির ক্লাস এগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে করাবো। আমার ক্লাসগুলো অবশ্যই বড় হবে এবং যারা পড়বে শেষ পর্যন্ত মোটামুটি ভালো একটা বেসিক নিয়ে পরীক্ষা যেগুলো মোটামুটি আসে, কঠিন আসলে আমার করার কিছু নাই, সহজ আসলে যেগুলো আসে সেগুলোই আমি করাচ্ছি আপনাদের। আর এখানে তো আপনাদের খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাসিডন বিজড়িত হয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হয়, সেগুলো লেখা আছে। এরপরে হচ্ছে ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ আপনাকে এই যৌগতে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে সেটা নির্ণয় করতে বলছে। দেখেন কিভাবে নির্ণয় করবেন, এখানে কালার পরিবর্তন করার কোনটা নেওয়া যায়, সাদা নিলে না, আচ্ছা সাদা। দেখেন যখন ইলেকট্রন আপনাকে নির্ণয় করতে বলবে, যখন বলবে ইলেকট্রন নির্ণয় করো, ইলেকট্রন নির্ণয়ের ক্ষেত্রে আপনারা কী করবেন, যে তখন আপনারা এই যে নাইট্রোজেন কততম মোল, অক্সিজেন কততম মোল সেটা হিসাব করবেন। আর যোজনীর ক্ষেত্রে আরেকটা, সেটাও ম্যাথ দেখাই দিব, কত আসে সেটাও দেখবো। আমরা প্রথমে দেখবো ইলেকট্রন। তখন দেখেন নাইট্রোজেন কত, নাইট্রোজেন 7, এরপরে হচ্ছে কত অক্সিজেন কত 8, এবং অক্সিজেনের সাথে কত গুণ কয়টা আছে, অক্সিজেন 3টা। এবং এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা হবে কি, মাইনাসের সাথে 1 যোগ হবে, তাহলে হচ্ছে কি আপনারা বলেন 7 প্লাস, এখানে তো লেখাই আছে 24, এরপরে 1 যোগ করলে 32 পাবেন। তো এখন দেখেন 32 পেলেন, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা এটার মধ্যে বিদ্যমান। এখন যোজনীর ক্ষেত্রে কয়টা বিদ্যমান, তখন আপনারা হিসাব করতে হবে যে এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান। নাইট্রোজেনের প্রথমটায় 2টা থাকে এবং পরেরটায় থাকে কয়টা, 5টা, এই যে 5টা। এরপর অক্সিজেনের প্রথমটায় 2টা থাকে, পরেরটায় থাকে 6টা, এটা হিসাব করতে হবে। তাহলে সর্বশেষ কক্ষপথে নাইট্রোজেনের ক্ষেত্রে 5, অক্সিজেনের ক্ষেত্রে 6। তো আমি হিসাব করি, যোজনীটা বের করি, যে যোজনীর ক্ষেত্রে বিদ্যমান থাকে যে এই যে 5টা নাইট্রোজেনের, অক্সিজেন 6টা এবং 3টা অক্সিজেন যুক্ত আছে, তাহলে গুণ, এরপরে 1 তো প্লাস আকারে থাকবে এবং 24টা, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 32, এবং যোজনিকটা হয়েছে 24 বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছেন। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেকবার আসে, অনেক জায়গায় এসেছে, এবারও অ্যাডমিশনে।
এরপরে দেখেন সম্পৃক্ত যারা যৌগ দেখায় সেগুলা কোনগুলা, অসম্পৃক্ত যৌগ কোনগুলা সেগুলা দেখেন এখানে লেখাই আছে অ্যালকেন, এরপর হচ্ছে অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, এগুলা দেখাই থাকে। এরপরে ইথিন, অ্যালকিনের ক্ষেত্রে ইথিন, ইথাইন মানে অ্যালকাইন, অ্যাসিটিলিন, এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এরপরে দেখেন এইগুলা খুব ইম্পর্টেন্ট, এই যে এই টাইপটা এইটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এগুলা পটাশিয়াম। এরপরে এখানে দেখেন মেডিকেলে এবার আসছে আপনাদের এগুলা। আমি ক্লাসটা অফ করে ক্লাসটা চালাচ্ছি, এখন দেখি আমার ক্লাসটা অফ হয়ে আছে, আমি কথা বলে যাচ্ছি আর কি। রেকর্ড অফ ছিল তো এখানে দাগানো হয়েছে, আমি ক্লাস 5 মিনিটের মতো নিয়ে তারপরে এখন থেকে অফ, কিছু করার নেই, আবার নিতে হচ্ছে। দেখেন কপারের ক্ষেত্রে পটাশিয়াম পেরোসায়ানেট, এটা এগুলো মনে রাখবেন। এরপরে হচ্ছে আপনারা মনে রাখবেন পটাশিয়াম পাইরো অ্যান্টি মুভমেন্ট, এটা হচ্ছে কি আপনাদের এবার মেডিকেল এবং জাহাঙ্গীরনগর আসছে। নেসলার দ্রবণ কোনগুলো সেগুলো আপনাদের জানতে হবে, এগুলো থেকে প্রায় একটা চলে আসতে পারে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমি চলে, যেগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে আপনার বলতে পারে কপারের বর্ণ কোনটা, আবার এরপরে হচ্ছে সোডিয়াম কোন কালার বর্ণ দেখা যায়, এরপর হচ্ছে আপনাদের হচ্ছে বেগুনি কালারের কোনটা দেখা যায়, পটাশিয়াম বেগুনি কালার, এগুলো সবগুলো আসতে পারে আপনাদের। মোট কথা আয়নীকরণ শনাক্ত, এই বর্ণ এগুলো সব আসতে পারবে আপনাদের। এরপর বিক্রিয়ার হারের একক, SF6 এর গঠন কোনটা, অষ্টক তলকীয়, এবং এর কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি শঙ্করেন যারা শিখতে চান, আমার ক্লাস দেওয়া আছে আপনাদের টেলিগ্রাম গ্রুপে, আমি ক্লাসটা দিয়েছি, আপনারা সেখান থেকে ক্লাসটা করে নিতে পারেন। এখন যদি যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড নেয় তারা আমার চ্যানেলে গিয়ে নিচে যদিও যত নামতে থাকবেন তখন আমার আগের ভিডিও দেওয়া আছে 5 সেকেন্ডে কীভাবে একটা শঙ্করায়ন দেখে নির্ণয় করতে হয়। এরপর হচ্ছে কোনটাতে, এগুলো আপনারা দেখে নেবেন, এদের পূর্ণাঙ্গ রূপ নামটা দেখে নেবেন, কোনটা ব্যবহার করা হয়। ম্যাগনেটিক মুভমেন্ট, এটা এবার জাহাঙ্গীরনগরে আসছে, আমার কাছে আগেই আসছিল বুঝছেন, এটা আমার কাছে আজ ছিল। জাহাঙ্গীরনগরে আসার পরে অনেক হিত অনেক কথা, এটা তো ম্যাথ পাইনি, এটা ম্যাগনেটিক মুভমেন্টের ম্যাথ আসছিল এবার জাহাঙ্গীরনগরে। দেখেন আপনাদের জন্য এই কারণে বলছি, আমার খাতাটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের, এবারও পরীক্ষাতে সাত কলেজে আপনারা আশা করছি ভালো করবেন। যদি যারা বুঝে করবেন এবং মুখস্থ করবেন, সুন্দর করে মনে রাখতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, তারাই ভালো করবেন, করার তো কিছু নেই ভাই এছাড়া বলার। আর আপেক্ষিক গুরুত্ব দেখেন আপনাদের অনেকে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আপনাদের এই সূত্রটা প্রথমে P=B/M, এটা দিয়ে অনেক কিছু বের করে, বি এর মান বের করতে বলে, বের করে অনেক সূত্র করে। এরপরে X% দেওয়া থাকলে X% বা হচ্ছে বিভিন্ন 10% দেওয়া থাকলে গণমাত্রার ক্ষেত্রে অনেক কিছু বলে। তো এত কিছু করার দরকার নেই ভাই, ডাইরেক্ট হচ্ছে শর্টকাট এই সূত্রটা বসাই দিবেন, যখন আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে এবং হচ্ছে পার্সেন্ট আকারে দেওয়া থাকবে তখন গণমাত্রার এই সূত্রটা S=, এখানে মান বসাবেন, এটা বসাবেন, আপেক্ষিক গুরুত্ব বসাবেন, ইনশাল্লাহ আপনার চলে আসবে অ্যান্সার। এরপরে দেখেন হচ্ছে আপনাদের যেগুলো আসছে এবার জাহাঙ্গীরনগরে, এটা আসছে যে ড্যানিয়েল কোষে ব্যবহৃত হয় কোনগুলা, জিঙ্ক এবং কপার ব্যবহৃত হয় যে জাহাঙ্গীরনগরে, দেখছেন। আশা করছি এই খাতাটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা আশা করেই বুঝতে পারবেন কোশ্চেনগুলো সলভ করতে করতে। এরপরে দেখেন আপনাদের শূন্যক্রম বিক্রিয়া কোনটি, আপনাদের হয়তো ম্যাথও চলে আসতে পারে, এই শূন্যক্রম যদি আপনাদের কোশ্চেন কোডিং করতে চায় এগুলো থেকে ম্যাথ চলে আসতে পারে, আর যদি কোশ্চেন না করে শুধু এগুলো আসতে পারে। এরপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধনের মান কত, কত বন্ধন দূরত্ব কত, এটা দেওয়া আছে। SP এগুলো তো আমি দেখেই দিয়েছি, বেঞ্জিনের ক্ষেত্রে কত, এগুলো মেডিকেলের লাগা খুবই ইম্পর্টেন্ট আসছিল, এবং চট্টগ্রামে ইম্পর্টেন্ট আছে জাহাঙ্গীরনগরের জন্য, আর হচ্ছে 7 কলেজের জন্য তো ইম্পর্টেন্টই। দেখেন পরবর্তীতে রাসায়নিক একক সমূহ, এগুলো আপনারা একক সমূহগুলো দেখবেন, আপনাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ আছে, মাঝে মধ্যে দিয়ে দেয় এগুলা, কখন আসে কি তাই কোনো ঠিক নাই। তাই বিয়োজন তাপের পরিমাপ, দুর্বল অ্যাসিড ও সবল অ্যাসিডের প্রশমন তাপ কত, এটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, -57.34 কিলোজুল মোল পার 1। এরপরে এগুলা দেখবেন অম্ল ক্ষারের সম্পর্কিত কোনো মতবাদটি পানির প্রয়োজন, এগুলা দেখবেন। পরমাণুর সংখ্যা নির্ণয় কিভাবে করবেন, এই যে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা নির্ণয়, কেমিস্ট্রির আমি ক্লাস নেব সেখানে অবশ্যই দেখবেন, এগুলো আপনাদের এখান থেকে একটা আসবে, মনে রাখবেন এই সূত্রটা, W/M/B, এখানে ওইটা আছে না, এই সূত্রটা থেকে এবার অ্যাডমিশনে কোনো জায়গায় শুধু মনে হয়, আমি জানি না GST-তে আসছে কি না, এই W/M/B100, এটা দিয়ে ঘনমাত্রা বের করতে বলে, নাইলে গ্রাম আকার যেটা হচ্ছে এটা বের করতে বলে, আণবিক ভর বের করতে, আয়তন বের করতে বলে, এই সূত্র দিয়ে ম্যাথ আসেই অ্যাডমিশনে। এরপর আপনার পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, আপনার পরমাণু যখন বলবে, যদি আপনার বলে পানির ক্ষেত্রে পরমাণুর সংখ্যা নির্ণয়, আপনি অণুর সংখ্যা যেভাবে নির্ণয় করেন সেভাবে করবেন, শুধু পরমাণুর ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন 2টা আছে আর অক্সিজেন 1টা আছে, শুধু তার সাথে 3 গুণ করে দিবেন অণুর সংখ্যার সাথে, তাহলে আপনি পরমাণুর সংখ্যা গুণ করে দিবেন অণুর সংখ্যা বের করে।
তো এরপরে হচ্ছে কোনগুলো অধক্ষেপ পরে অম্লীয় মাধ্যমে সালফেট অধক্ষিপ্ত হয় সেগুলা দেওয়া আছে। যে সকল যোগ কী করে, যে সকল যোগ অধিক থাকে মূলক থাকে সেগুলো কার্বক্সিলিক এর ক্ষেত্রে এগুলো পানি সবগুলো দেওয়া আছে। সরি, আলহামদুলিল্লাহ। লুকাস বিকারক কোনগুলা? লুকাস বিকারক খুবই ইম্পর্টেন্ট, গতবার মনে হয় 7 কলেজে এটি আসছে, বুঝছেন ভাই। টলেন বিকারক কোনটা, নেসলার বিকারক কোনটা, গিগনাট বিকারক কোনটা? এই গিগনাট বিকারক 2022-23 আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। এরপরে হচ্ছে পলিমার কোনগুলা? প্রোটিন, স্টার্চ, টেফলন, সেলুলোজ, পলিস্টারিন, এগুলো হচ্ছে মূলত পলিমার। গ্লুকোজের অ্যালকোহলিক মূলকে ওএইচ থাকে 5টি। আশা করছি যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন তারা খুবই উপকৃত হবেন। বারবারে বলছি আপনাদের জন্য। শান্ট হলো কি, আমি একটা ক্লাস নিয়েছি, এগুলো আপনারা এটা লিখে রেখেছি, এটার আণবিক বটটা আপনাদের মনে নাই থাকতে পারে, বের করতে অনেক টাইম লাগবে। এত অ্যাডমিশনে এটা বের করার টাইম আছে নাকি? যারা অ্যাডমিশনে মুখস্থ রাখতে পারে তারা অনেক ভালো করতে পারে অনেক কিছুতে। মুখস্থবিদ্যা সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে ভার্সিটি লাইফে যারা যায়, মুখস্থবিদ্যা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেখানে বোঝার চিন্তা নাই, শুধু খাতায় লিখে আসতে পারলে হইছে, মুখস্থ করে গিয়ে। এটা আর কি ভার্সিটিতে যাদের মুখস্থবিদ্যা ভালো থাকে। এরপরে বলে যাই, সমস্যা নেই। তারপরে দেখেন এগুলা যারা আছে এগুলা দেখে নেবেন। এই যে তাপমাত্রার পরিবর্তন, এটা আমি ইয়াতে দেখাইনি, আমার ফিজিক্স ক্লাসটা দেখাইনি, কিন্তু এখানে আপনারা দেখেন এখান থেকে তাপমাত্রার পরিমাণ। তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যদি 5 ডিগ্রি, তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যদি 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত? এগুলো হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে সূত্র। তখন আপনি সেলসিয়াসে 5 বসাবেন, আর সেলসিয়াসের এটা তো মূলত সূত্র, এটা 5। এরপরে হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে হচ্ছে F-32, এরপরে 9, এগুলো মূলত সূত্র। আর যেহেতু পরিবর্তন তাইলে এফেরটা দিয়েছে এবং সিএরটা নিচে, অন্যগুলো ধরে নেই। এরপরে এটার মান বের করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা পারেন, আশা করি 2টা বছর এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন। এরপরে পানির হিমাঙ্ক, এরপরে বৈদ্যুতিক পাখা তৈরিতে কে কাজ করে? ফ্যারাডের সূত্র ব্যবহার করা হয়। কোন সূত্র ব্যবহার? ফ্যারাডের। যদি কোনো তরলের তল সমতলে হয়, আধানের প্রাচীনের সাথে তরল স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়। এরপরে নিরপেক্ষ, ওরে গুরুত্বপূর্ণ আরেকটা, এই দেখেন গুরুত্বপূর্ণ, এটা খুবই। অম্লীয় এবং হচ্ছে নিচের কোনটি অম্লীয়, নিচের কোনটা নিরপেক্ষ, নিচের কোনটা ক্ষারীয় যৌগ, এগুলো আপনাদের আসতে পারে। আপনাদের আমি যতটুকু পড়াইছি আপনারা যতটুকু চেষ্টা করবেন তার উপরেই। আপনারা যারা ক্লাস সম্পূর্ণ করেন এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য তাগিদ আছে, যারা পড়াশোনা করছেন, কোশ্চেন ব্যাংক বুঝে করার চেষ্টা করছেন, টেলিগ্রামে যে এক্সামগুলো হচ্ছে এক্সাম দেওয়ার চেষ্টা করছেন, তারা ইনশাল্লাহ অনেক ভালো করবেন। পড়তে হবে ভাই, এছাড়া ভালো করবেন এই কথাও বলতে পারছি না, কারণ তাকদির আপনার থাকতে হবে। দোয়া, নামাজ কালাম, যে ধর্মের না হন না কেন ওই ধর্মের সেগুলোই পালন করতে থাকেন, আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। ইনশাল্লাহ তিনি যদি সাহায্য করেন আপনি সফল হবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এই যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের মান, এটা মুখস্থ রাখবেন। এখন আমি সূত্রটা একটু দেখাই দিই, এটা করে দিই। এটা হচ্ছে L = আমরা একটা জানি কি, T = মুছে দিই, T = 2π√L/g, আমরা এটা জানি। তো এখান থেকে আমরা L এর মানটা বের করব। L এর মানটা কীভাবে বের করব? L এর মানটা দেখেন কীভাবে বের করি। দেখেন এখানে যদি আমি এটাকে আমি টি এর নিচে নিয়ে আসি, এই যে 2πকে আমরা নিচে নিয়ে আসবো, এখান থেকে 2π শেষ নেওয়ার পরে এখানে √ যেটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে সেটা হোল স্কোয়ার আকারে হয়ে যাবে, সেটা হয়ে যাবে হোল স্কোয়ার আকারে। তো এখানে তো আসছে, তো এটা তো আবার কাটা চলে যাবে, এটা শেষ। এরপরে আসছে মাত্র কি আর আছে L আর G। তাহলে আমরা করবো কি, জিরে এই পাশে নিয়ে আসলে এটা যেহেতু ভাগ আকারে আসে এই পাশে, এখানে গুণ আকারে হয়ে যাবে। তাহলে এদিকে আসলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে গুণ ইন্টু জি। তাহলে এটা হচ্ছে মূলত সূত্র, এটা হচ্ছে মূলত সূত্র। এখন আপনার তো এল এর মান বের করে ফেলছেন। তো এখান থেকে এগুলো আশা করছি আপনারা বের করতে পারেন। তো এল এর মান আপনারা বের করার পর আপনার যদি সেকেন্ড দোলকের ক্ষেত্রে এখানে টি এর মান 2 বসান, এখানে কাটাকাটি করেন, মান দেখবেন 0.0993 আসে আর কি, মিটার আসে দৈর্ঘ্যের ক্ষেত্রে। তো কাটাকাটি এটা করলাম। আমার মনে হচ্ছে যে আমার ক্লাস আরেকটা নিতে হবে এইটা নিয়ে, কারণ আরটা নিতে হবে, কারণ এটা অনেক পেজ, আরও কয়টা পেজ বাকি আছে। আজকের স্লাইড আমি 37টা নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে না যতক্ষণ 1 ঘন্টার মতো, 1 ঘন্টা বেশি ক্লাস নেওয়ার পর আমার অবস্থা খারাপ, কারণ শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো
আমি আজকে এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো বাকিগুলো আপনারা এগুলো পড়ে নেবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ, সেখানে বায়োলজির মেইন যে আপনারা অনেকে তো বায়োলজি পরীক্ষা দিয়েছেন, অনেকে অনেক খারাপ রেজাল্ট করছেন, অনেক দুর্দান্ত রেজাল্ট করেছেন, এবং অনেকে যেগুলো খারাপ করছেন তারা পড়তে থাকেন, ভালো করবেন। খারাপ না, মোটামুটি ভালোই ছিল তাদেরও রেজাল্ট। যারা একটু আপ পেয়েছেন তাদের সংখ্যাও কম। মোট কথা আপনারা মনে রাখবেন, যাদের সাথে আপনারা পরীক্ষা দিবেন তারা কোথাও চান্স পায়নি, বেশিরভাগ যারা তারাই। তো ওইভাবে নিজেকে একটু ভালোভাবে তৈরি করে যদি পরীক্ষাটা দিতে পারেন, সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ওকে, দেখেন যদি ভালো করতে পারেন অবশ্যই অনেক ভালো রেজাল্ট হবে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে, এরপরে এটাও আসছে অনেকবার। এটা তো আমরা দেখতাম এক কুলম চার্জের ক্ষেত্রে হচ্ছে 6.25 × 10⁸88 হচ্ছে এতটি ইলেকট্রন। এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ইয়াটা এটা হচ্ছে আপনাদের খুবই ইম্পর্টেন্ট। এগুলো তো আজকে এই পর্যন্ত আমি শেষ করি, আমার দ্বারা হচ্ছে না। আজ এই ক্লাসটা আপলোড হয়ে পর আরেকটা আমি তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা শেষ পর্যন্ত ক্লাসটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চেষ্টা করুন, মাত্র এই কদিন চেষ্টা করেন, সফলতার মুখ দেখে 7 কলেজের ভর্তি হওয়া পর্যন্ত অনেক সময় থাকে, তখন অনেক চিল করেন, এখন একটু কষ্ট করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রবের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফলতা আসবে। আসসালামু আলাইকুম।